বাবা তোমরা যারা জয়েন করছো একটু জানাও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমরা তাহলে ক্লাস শুরু করব। সবাই একটু শেয়ার করে দাও, তোমার বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও। দেখা যাচ্ছে কিনা একটু জানাও দ্রুত, একটু দ্রুত জানাও দেখা যাচ্ছে কিনা, আর একটু শেয়ার করে দাও। পাড়া প্রতিবেশী যারা আছে একটু মেনশন করে দাও। আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করব। তোমাদের যত প্রশ্ন আছে তোমরা রেডি করো। তোমাদের যত প্রশ্ন আছে তোমরা রেডি করো। কি করলাম? সব ঠিক আছে না? তাহলে ক্লাস শুরু হোক। আমরা গত ক্লাসে সার্কপটেরাইজি শ্রেণী পর্যন্ত পড়ছি। আমরা আজকে 4টা শ্রেণী পড়ব। আমরা শুরু করলাম অ্যাভিস থেকে, সরি আমরা অ্যাম্ফিবিয়া থেকে শুরু করব। আমরা শুরু করব অ্যাম্ফিবিয়া শ্রেণী। তোমরা যত প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবা আজকে, মনোযোগ। আমরা সবাই জানি, উই নো দ্যাট, আমরা জানি যে সবাই অ্যাম্ফি মানে 2, বিয়া মানে বায়োস বা জীবন। অ্যাম্ফিবিয়া মানে 2 জীবন। 2 জীবন মানে জীবনের প্রাথমিক অবস্থা জলে কাটে এবং পরবর্তীতে এরা স্থলে বাস করে। তাহলে 2 জীবন মানে জীবনের প্রথম ভাগটা পানিতে কাটে, জীবনের পরবর্তী পার্ট স্থলে বসবাস করে, ডাঙ্গায় বসবাস করে। যদিও এক্ষেত্রে এক্সেপশনাল ঘটনা আছে যে কিছু পূর্ণাঙ্গ প্রাণী স্থলে না থেকে জলেও থাকে, কিন্তু অধিকাংশই জীবনের প্রাথমিক অবস্থায় পানিতে থাকে, পরে স্থলে থাকে, ডাঙ্গায় থাকে। সেজন্য 2 জীবন। নর্মালি আমরা বলি উভচর, 2 জায়গাতেই চড়ে বেড়ায়। জীবনের প্রথম দিক পানিতে, পরে স্থলে, উভয় জায়গাতে চড়ে বেড়াই। সেই জন্য আমরা বাংলা বলি উভচর। বাবারা, জীবনের প্রথম দিক কেন এরা পানিতে থাকে? এদের যে ডিম বা ডিম্বাণু, এই ডিম বা ডিম্বাণুতে কোনো খোলস নাই। সাপের ডিমে খোলস আছে, পাখির ডিমে খোলস আছে, কিন্তু অ্যাম্ফিবিয়া বা উভচর এদের ডিমে কোনো খোলস নাই, খোসা নাই। এরা যদি মাটিতে ডিম ত্যাগ করে তাহলে তো মাটি ডিম শোষণ করে নিবে, ডিম নষ্ট হয়ে যাবে। তাহলে উভচরের ডিমে কোনো খোলস নাই। পাখির ডিমে দেখো খোলস আছে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, কিন্তু উভচরের ডিমে কোনো খোলস নাই। তো মাটিতে যদি এরা ডিম ত্যাগ করে মাটি ডিম শুষে নিবে, ডিম নষ্ট হয়ে যাবে। এজন্য স্ত্রী প্রাণীগুলো কি করে, পানিতে যায় এবং পানিতে ডিম ত্যাগ করে, যেন ডিমগুলো নষ্ট না হয়ে যায়। পুরুষ প্রাণীগুলোও পানিতে যায় এবং পানিতে শুক্রাণু ত্যাগ করে, কারণ এদের পুরুষ প্রাণীতে কোনো সঙ্গম অঙ্গ নাই। স্ত্রী প্রাণীর সাথে মিলিত হওয়ার জন্য এদের কোনো পেনিস নাই বা এদের কোনো সঙ্গম অঙ্গ নাই। এই জন্য পুরুষরাও পানিতে যায় এবং পানিতে শুক্রাণু ত্যাগ করে। পানিতে ভেসে ভেসে এদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়। তাহলে বাবারা কি নিষেক হয় এদের? এদের তাহলে উভচরের তাহলে বহির্নিষেক হয়। জলজ অধিকাংশ প্রাণীদেরই বহির্নিষেক হয়। তাহলে বাবারা দেখো,
উভচরের ডিমে কোনো খোলস নাই। মাটিতে ডিম পারলে, ডিম ত্যাগ করলে মাটি ডিম শোষণ করে নিবে, ডিম নষ্ট হয়ে যাবে। এই জন্য স্ত্রী প্রাণী পানিতে যে ডিম ত্যাগ করে। আবার পুরুষ প্রাণীর কোনো সঙ্গমঙ্গ নাই, থাকলে সঙ্গমঙ্গের মধ্যে দিয়ে শুক্রাণু স্ত্রী প্রাণী দেহের মধ্যে দিত। এদের সঙ্গমঙ্গ নাই, তাই পুরুষ প্রাণী পানিতে শুক্রাণু ত্যাগ করে। পানিতে ভেসে ভেসে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, অর্থাৎ এদের বহির্নিষেক হয়, দেহের বাইরে নিষেক হয়। তাহলে বাবারা আমরা তিনটা তথ্য জানলাম, যে এদের ডিমে খোলস নাই, এদের বহির্নিষেক হয়, পুরুষ প্রাণীতে কোনো সঙ্গম অঙ্গ নাই, এরা ডিম পারে। তার মানে আমরা এখান থেকে রিলেট করে মনে রাখবো এরা তাহলে ওভিপেরাস ধরনের। কি মনে রাখবো? ওভিপেরাস ধরনের। ওভি মানে ওভাম বা ডিম, প্যারাস মানে প্রসব করা। এরা ডিম পারে, এরা ওভিপেরাস ধরনের। বাবারা এদের লার্ভা দশা আছে, এবং এদের লার্ভাটা ব্যাঙ্গাচির মতো, অবশ্যই ব্যাঙ্গাচির মতোই হবে, কারণ ব্যাং তো উভচর। তাহলে এদের লার্ভা হলো ট্যাডপোল লার্ভা। তোমরা যে ইউরোকর্ডাটা পড়ছো, ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লার্ভাও কি বলতো? ট্যাডপোল লার্ভা। অ্যাম্ফিবিয়াদের লার্ভাও কি ট্যাডপোল লার্ভা। তাহলে দেখো এদের সঙ্গমঙ্গ নাই, এদের বহির্নিষেক হয়, এরা ডিম পারে, তাহলে এরা ওভিপেরাস ধরনের। এদের লার্ভার নাম কি বলতো? ট্যাডপোল লার্ভা। কি লার্ভা? ট্যাডপোল লার্ভা। তাহলে উভচরের লার্ভার নামটা আমরা সবাই মনে রাখবো, ট্যাডপোল লার্ভা। বাবারা উভচর প্রাণীদের ব্রেন থেকে তৈরি করোটিক স্নায়ু 10 জোড়া। মাছেদেরও যেমন ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু 10 জোড়া, উভচরেরও 10 জোড়া। এদের মাছেদের হার্টের প্রকোষ্ঠ পড়ছে 2টা, উভচরের পর 3টা। উভচরের হার্টে 2টা অলিন্দ এবং একটা নিলয়। তাহলে উভচরের হার্টের 2টা অলিন্দ, এই যে 2টা অলিন্দ আর একটা নিলয়, অর্থাৎ হার্টের চেম্বার বা প্রকোষ্ঠ 3টা, মাছেদের 2টা। বাবারা মাছেদের মতো এরাও একটোথার্মিক। মাছেদের মতো এরাও কি বলতো? একটোথার্মিক। একটো মানে কি? তোমরা পড়ছো বাহির, থার্ম মানে কি? তাপ। এরা দেহের বাহির থেকে বা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, সেই জন্য এরা একটোথার্মিক। এরা শীতল রক্তের। তাহলে পরিবেশে যখন তাপমাত্রা বেশি থাকে তাহলে এরা বেশি তাপ শোষণ করে, দেহের তাপমাত্রা এদের বেশি। পরিবেশে যখন তাপমাত্রা কম তখন এরা কম তাপ শোষণ করে, দেহের তাপমাত্রাও কম। তোমরা খেয়াল করছো ব্যাঙ কিন্তু শীতকালে বাইরে বের হয় না, আত্মগোপন করে থাকে বিভিন্ন জায়গায়। ধরো ঘরের কোনায়, ইটের স্তূপের নিচে, মাটির স্তূপের নিচে, গাছের কোটর বা গর্তের মধ্যে আত্মগোপন করে থাকে। কারণ শীতকালে যদি বের হয়, শীতকালে তো এদের দেহের তাপমাত্রা কমে আসবে, যেহেতু এরা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে। শীতকালে পরিবেশের তাপমাত্রাও কম, তাহলে এদের দেহের তাপমাত্রাও কমে যাবে। দেহের তাপমাত্রা কমে গেলে তারা বাঁচবে না, মারা যাবে। এই জন্য পুরো শীতকাল কিন্তু উভচরের আত্মগোপনে থাকে। তোমরা এটাকে কি বলো? শীত নিদ্রা, শীত নিদ্রা, শীত নিদ্রা বলো। তাহলে উভচরের করোটিক স্নায়ু 10 জোড়া, হৃৎপিণ্ডের 3টা প্রকোষ্ঠ, 2টা অলিন্দ, একটা নিলয়। এরাও একটোথার্মিক, পরিবেশ থেকে তাপ শোষণ করে, পরিবেশ থেকে এরা তাপ শোষণ করে। বাবারা এদের অগ্রপদে 4টা আঙ্গুল থাকে এবং পশ্চাৎ পদে 5টা আঙ্গুল থাকে। তাহলে এদের অগ্রপদে থাকে এরকম 4টা আঙ্গুল, পশ্চাৎ পদে থাকে 5টা আঙ্গুল। সরি, তাহলে এদের অগ্রপদে 4 আঙ্গুল, পশ্চাৎ পদে থাকে 5 আঙ্গুল, এবং এদের আঙ্গুলে কোনো নখর নাই, আমাদের মতো নখ বা নখর নাই। অতএব কোনো বস্তু আঁকড়ে ধরতে একটু প্রবলেম হবে এদের। তাহলে এদের অগ্রপদে 4 এবং পশ্চাৎ পদে 5 আঙ্গুল থাকে। বাবারা এই যে আমরা জানি মাথার খুলির পিছনের হাড্ডিটার নাম অক্সিপিটাল। অক্সিপিটাল মানে ব্যাক অফ হেড, মাথার পিছনে। তাহলে মাথার পিছনের অস্থিটার নাম অক্সিপিটাল।
তো এদের এই অক্সিপিটাল অস্থি, এটা ধরো মেরুদণ্ড, উভচরের অক্সিপিটাল অস্থিটা মেরুদণ্ডের সাথে দুইটা কন্ডাইল দিয়ে যুক্ত থাকে। তাহলে এদের অক্সিপিটাল কন্ডাইল কয়টা হবে? দুইটা। তোমরা জানো কন্ডাইল মানে গাঁট। কন্ডাইল মানে কি? গাঁট। গাঁট মানে ধরো গিট্ট, গিট্ট, ওই যে দড়ি গিট্ট দাও না। তাহলে এদের অক্সিপিটাল অস্থিটা মেরুদণ্ডের সাথে দুইটা কন্ডাইল দিয়ে যুক্ত থাকে। স্তন্যপায়ীদেরও দুইটা। তাহলে মনে রেখো এটা, পরে আর বলবো না, যে উভচরের মাথার খুলির পিছনের যে অস্থি বা হাড্ডি অক্সিপিটাল, এটা মেরুদণ্ডের সাথে দুইটা কন্ডাইল দিয়ে যুক্ত থাকে। স্তন্যপায়ীদেরও তাই। আর মাছ সরীসৃপ পাখি, মাছ সরীসৃপ পাখি, এদের অক্সিপিটাল অস্থিটা মেরুদণ্ডের সাথে একটা কন্ডাইল দিয়ে যুক্ত থাকে। এভাবে মনে রাখো। এমপি মানে কি? দুই। তাহলে ওখান থেকেই মনে রাখো, তাহলে এদের অক্সিপিটাল কন্ডাইলও দুই, স্তন্যপায়ীদেরও দুই। মাছ সরীসৃপ পাখি, এদের অক্সিপিটাল কন্ডাইল একটা। বাবারা, এই শ্রেণীর প্রাণীরা যখন পানিতে থাকে তখন ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। যখন স্থলে থাকে তখন ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। কখনো কখনো ত্বকের মধ্য দিয়েও শ্বসন হয়, ত্বকের মধ্য দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হয়, ত্বকীয় শ্বসন হয়। কখনো কখনো মুখ বিবর বা মুখ গহ্বরের, মানে মুখের ভিতরে মুখ গহ্বরের চারিদিকে যে পাতলা পর্দা আছে তার মধ্য দিয়েও গ্যাস এক্সচেঞ্জ হয়। এবং ত্বকের মধ্য দিয়ে যেন শ্বসনটা হতে পারে, এই জন্য ত্বক সব সময় সিক্ত রাখে, ত্বক সব সময় ভেজা ভেজা রাখে। আর এই ত্বক ভেজা রাখার জন্য তো তরল দরকার, সেই তরল ক্ষরণের জন্য এদের ত্বক গ্রন্থিযুক্ত, এদের ত্বক গ্রন্থিযুক্ত। তাহলে এদের কিন্তু ত্বকের মধ্য দিয়েও শ্বসন হয়। ধরো শীত নিদ্রায় যখন যাই তখন ধরো ত্বকের মধ্য দিয়ে শ্বসন হয়। ত্বকের মধ্য দিয়ে যেন শ্বসন ভালো মতো হতে পারে এই জন্য ত্বক ভেজা ভেজা রাখে। ত্বক ভেজা থাকলে অক্সিজেনটা ওই ভেজা ত্বকে দ্রবীভূত হয় ভালো। আর ত্বক যেহেতু ভেজা রাখে, তাহলে ভেজা রাখার জন্য গ্রন্থি থাকা লাগবে ত্বকে। আর এদের ত্বকে কোনো পালক নাই, আমাদের মতো কোনো লোম নাই। এই দৃষ্টিতে আমরা বলবো উভচরের ত্বক হলো কি? নগ্ন। উভচরের ত্বক আমরা কি বলবো? নগ্ন, নেকেট। কারণ এদের ত্বকে কোনো পালক নাই, লোম নাই, বা আইস নাই, অন্য কোনো কিছু নাই, তাই আমরা বলবো এদের ত্বক হলো কি? নগ্ন। বাবারা, এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো, আমি আরেকবার রিপিট করব পুরোটা। তোমরা একটু জানাও তো, আমি এটা রিপিট করবো আরেকবার, উভচরের বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, আমি আরেকবার রিপিট করে দেই, তোমরা মনোযোগী হও। মনোযোগ। অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণীদের ক্রেনিয়াল নার্ভ 10 জোড়া, মাছেদেরও তাই। তবে মাছেদের চেয়ে এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ একটা বেশি। মাছেদের হৃৎপিণ্ডে 2টা প্রকোষ্ঠ পড়ছে, উভচরের 3টা, 2টা অলিন্দ আর একটা নিলয়। তবে মাছেদের মতো এরা একটোথার্মিক, শীতল রক্তের প্রাণী, পরিবেশ থেকে তাপ শোষণ বা গ্রহণ করে। এদের ডিমে কোনো খোলস নাই। তাহলে মাটিতে ডিম ত্যাগ করলে মাটি ডিম শোষণ করবে, এই জন্য স্ত্রী প্রাণী পানির মধ্যে যে পানিতে ডিম ত্যাগ করে। পুরুষ প্রাণীতে কোনো সঙ্গবঙ্গ নাই, তাহলে পুরুষ প্রাণী পানিতে যে শুক্রাণু ত্যাগ করে। পানিতে শুক্রাণু ডিম্বাণুর মিলন বা নিষেক হয়, অর্থাৎ বহির্নিষেক। এরা ডিম পারে, তার মানে এরা অবিপেরাস ধরনের। এদের জাইগোট থেকে লার্ভা তৈরি হয় এবং সেই লার্ভা ব্যাঙ্গাচির মতো মাথার লেজ আছে, অর্থাৎ ওটা ট্যাডপোল লার্ভা। এদের অগ্রপদে 4 এবং পশ্চাৎ পদে 5টা আঙ্গুল আছে, আঙ্গুলে নখর নাই। পানিতে যখন থাকে তখন ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, স্থলে থাকলে ফুসফুস দিয়ে, মেইনলি ফুসফুস দিয়ে। তবে স্থলে থাকার সময় ত্বকের মধ্য দিয়েও শ্বসন হয়, মুখ গহ্বরের চারিদিকে যে পাতলা পর্দা তার মধ্য দিয়েও গ্যাস এক্সচেঞ্জ হয়। ত্বকের মধ্য দিয়ে যেন শ্বসন হতে পারে, এটার সাথে রিলেট করো। তাহলে তো ত্বকে অক্সিজেনটা দ্রবীভূত হওয়া লাগবে ভালো মতো। অক্সিজেন যেন ভালো দ্রবীভূত হতে পারে এই জন্য এরা ত্বক ভেজা বা সিক্ত রাখে।
আর সিক্ত রাখার জন্য তো তরল নিঃসরণ করা দরকার, সেই তরল নিঃসরণের জন্য এদের ত্বকে গ্রন্থি আছে, ত্বকে পালক নাই, আইস নাই, লোম নাই, এই জন্য আমরা বলবো এদের ত্বক নগ্ন। এদের মাথার খুলির যে অক্সিপিটাল বোন বা অস্থি, এটা মেরুদণ্ডের সাথে দুইটা কন্ডাইল দিয়ে যুক্ত থাকে, স্তন্যপায়ীদেরও তাই, দুইটা। আর মাছ, সরীসৃপ, পাখি এদের অক্সিপিটাল কন্ডাইল একটা। আর গত ক্লাসে একটা প্রশ্ন ছিল অবসারণী নিয়ে। বাবারা, যে অঙ্গের মধ্যে জনন কোষ বা ধরো ডিম এবং মল দুইটাই অবস্থান করে, সেই অঙ্গকে আমরা বলবো ক্লোয়েকা বা অবসারণী। আর এর ছিদ্রটাকে বলবো আমরা অবসারণী ছিদ্র। কি বলবো? অবসারণী ছিদ্র। তাহলে যে অঙ্গের মধ্যে ডিম বা জনন কোষ অবস্থান করে, মল অবস্থান করে, সেটা ক্লোয়েকা বা অবসারণী। আর এই অবসারণীর ছিদ্রটাকে আমরা বলবো অবসারণী ছিদ্র। তাহলে অবসারণী এমন ছিদ্র, এই দিক দিয়ে ডিম ত্যাগ করবে, মল ত্যাগ করবে, জনন কোষ ত্যাগ করবে, মল ত্যাগ করবে। কন্ডিকথিসদের অবসারণী ছিদ্র থাকে, অবসারণী থাকে। অ্যাক্টিনোপটেরাইজি আর সার্কোপটেরাইজিদের এই অবসারণী বা অবসারণী ছিদ্র নাই। উভচরের আছে এটা, অবসারণী সরীসৃপের আছে, পাখিদেরও আছে। দেখো পাখি যে ছিদ্র দিয়ে ডিম পারে, ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ করে। আবার বলি, যে অঙ্গে ডিম মল দুইটাই অবস্থান করে, সেই অঙ্গের নাম অবসারণী। আর এর ছিদ্রটাকে বলবো অবসারণী ছিদ্র। এটা এমন ছিদ্র যে ছিদ্র দিয়ে মল ত্যাগ হবে, ডিম ত্যাগ হবে। কন্ডিকথিসদের কিন্তু এই অবসারণী ছিদ্র থাকে। অ্যাক্টিনোপটেরাইজি আর সার্কোপটেরাইজিদের অবসারণী ছিদ্র নাই। উভচরের আছে, সরীসৃপের আছে, পাখিদেরও আছে। বাবা তোমরা বলো, বুঝতে পেরেছো কিনা? বাবা বুঝতে পারছো? সবাই একটু জানাও। জানাও একটু বাবা। আর রিপিট করার দরকার আছে কি? এটা কি আর রিপিট করার দরকার আছে? বুঝতে পারছো সবাই? রিপিটের মনে হয় দরকার নাই, আমি দুইবার করে বলছি তো সবগুলো কথা। যদি রিপিটের দরকার না হয়, যদি বুঝতে পারো, তাহলে আমি এবার রেপ্টেলিয়া বা সরীসৃপ শ্রেণীটা পড়াবো। অ্যাম্ফিবিয়াদের অক্সিপিটাল কন্ডাইল কয়টা? দুইটা পড়ো। অ্যাম্ফিবিয়াদের দুইটা পড়ো, আর রেপ্টেলিয়াদের, পাখিদের আর মাছেদের একটা পড়ো। তাহলে শুভ, অ্যাম্ফিবিয়াদের আর স্তন্যপায়ীদের অক্সিপিটাল কন্ডাইল দুইটা পড়বা, মাছ, সরীসৃপ আর পাখিদের একটা করে পড়বা। কি লেখছো তুমি? বুঝতে পারিনি বাবা। শাহরিয়ার আহমেদ, একটু বাংলা দিয়ে লেখো তো। এ পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? ওকে, আমরা তাহলে এবার রেপ্টেলিয়া বা সরীসৃপ পড়ব। আমরা এবার পড়ব রেপ্টিলিয়া বা সরীসৃপ। আমরা এবার পড়ব রেপ্টিলিয়া বা সরীসৃপ। বাবারা, রেপ্টো মানে হামাগুড়ি। রেপ্টো মানে কি বলতো? হামাগুড়ি। তাহলে রেপ্টো শব্দের অর্থ আমরা কি বলবো? হামাগুড়ি বা হামাগুড়ি দিয়ে চলন, হামাগুড়ি চলন। আমরা অ্যাম্ফিবিয়াদের একটু অপোজিট করি, তথ্যগুলো দেখো। রেপ্টিলিয়াদের, আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব রেপ্টিলিয়া শ্রেণী পড়ানোর পর। রেপ্টিলিয়াদের ডিমের চারিদিকে পাতলা খোলস আছে,
পুরুষ প্রাণীতে সঙ্গম অঙ্গ আছে, মাসেল বা পেশি দিয়ে তৈরি সঙ্গম অঙ্গ আছে সরীসৃপের। এদের অন্তনিষেক হবে তাহলে। সঙ্গম অঙ্গের মধ্য দিয়ে শুক্রাণু তাহলে স্ত্রী প্রাণীর দেহের মধ্যে প্রবেশ করাবে। মানুষের অবসারণী ছিদ্র নাই রে বাবা। মানুষ কি যে ছিদ্র দিয়ে মল ত্যাগ করে ওই ছিদ্র দিয়ে ডিম ত্যাগ করে? আর মানুষ কি ডিম ত্যাগ করে? মানুষ তো ভিভিপেরাস ধরনের পরাসিক। ওকে, তাহলে সরীসৃপদের ডিমে খোলস থাকে, পাতলা খোলস থাকে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। সঙ্গম অঙ্গ আছে পুরুষ প্রাণীতে। এদের অন্তনিষেক হবে, এদের অন্তনিষেক হবে এবং এরা নিষিক্ত ডিম পারবে। নিষেকের পর এরা ডিম ত্যাগ করবে। এদের জরায়ু নাই, তাই এরা সন্তান প্রসব করবে না। অন্তনিষেক হওয়া সত্ত্বেও ডিম ত্যাগ করবে, তার মানে এরাও ওভিপেরাস ধরনের। ওভিপেরাস ধরনের উভচরের মতো এরাও যে ছিদ্র দিয়ে ডিম পারবে ওই ছিদ্র দিয়ে জনন কোষ, ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ করবে। যে ছিদ্র দিয়ে ডিম পারবে ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ করবে। অর্থাৎ উভচরের মতো সরীসৃপদেরও আমরা বলবো অবসারণী আছে বা অবসারণী ছিদ্র আছে। উভচরের মতো সরীসৃপেরও অবসারণী ছিদ্র আছে, অবসারণী আছে। যে ছিদ্র দিয়ে ডিম ত্যাগ করে ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ। আর কোন হিসাবে তুমি লিখছো যে মানুষের অবসারণী আছে কিনা? মানুষের অবসারণী নাই। তবে স্তন্যপায়ী শ্রেণীর কারো কারো আছে, ওটা এক্সেপশনাল, ওটা পরব আজকে। যেমন ম্যামালিয়ার একটা সাবক্লাস আছে প্রোটোথেরিয়া, ওদের অবসারণী থাকে, ওরা ব্যতিক্রম, আমাদের নাই। কিছু স্তন্যপায়ীদের আছে, ওটা এক্সেপশনাল, ব্যতিক্রম। তাহলে সরীসৃপদের ডিমে খোলস আছে, পুরুষ প্রাণীতে সঙ্গমঙ্গ আছে, এদের অন্তনিষেক হয়। তবে জরায়ু না থাকার কারণে অন্তনিষেক হওয়া সত্ত্বেও ডিম পারে, সন্তান প্রসব করে না। ডিম পারে তাহলে এরা ওভিপেরাস ধরনের। যে ছিদ্র দিয়ে ডিম পারে ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ করে, অর্থাৎ এদের অবসারণী ছিদ্র থাকে। এদের অক্সিপিটাল কন্ডাইল কয়টা বলবা? অক্সিপিটাল কন্ডাইল একটা। উভচর স্তন্যপায়ীদের অক্সিপিটাল কন্ডাইল দুইটা, সরীসৃপদের বলবা একটা, পাখিদেরও একটা, মাছেদেরও একটা। এদের অগ্রপদেও 5 আঙ্গুল, পশ্চাৎপদেও 5 আঙ্গুল এবং আঙ্গুলগুলোতে নখর আছে, ফলে এরা আঁকড়ে ধরতে পারে। উভচরের এটা নাই, নখর নাই, ওটা দুর্বলতা ওদের। এই দুর্বলতা কাটানোর জন্যই তো উভচর থেকে সরীসৃপের উৎপত্তি ঘটছে বিবর্তনের মাধ্যমে, আরো কিছু কারণে। এটা একটা কারণ যে উভচরের আঙ্গুলে নখর নাই, এটা একটা দুর্বলতা, আঁকড়ে ধরতে পারে না। যে কয়টা কারণে বিবর্তন ঘটছে, উভচর থেকে সরীসৃপ তৈরি হচ্ছে, তার একটা কারণ এই যে নখর সৃষ্টি। এদের আঙ্গুল প্রত্যেকটা পায়ে 5 আঙ্গুল, আঙ্গুলে নখর থাকে। সরীসৃপদের কিন্তু করোটিক স্নায়ু 12 জোড়া। তাহলে মাছ আর উভচরের 10 জোড়া, সরীসৃপের 12 জোড়া। এবং এরাও এক্টোথার্মিক। তাহলে মাছ, উভচর, সরীসৃপ এরা কি বলতো? এক্টোথার্মিক, শীতল রক্তের প্রাণী। তাহলে এদের করোটিক স্নায়ু 12 জোড়া, তবে এরা মাছ আর উভচরের মতো এক্টোথার্মিক, শীতল রক্তের প্রাণী। এদের হার্টের প্রকোষ্ঠ অসম্পূর্ণ স্যার, কারণ এই যে আন্ত অলিন্দ পদ্মা দিয়ে 2টা অলিন্দ টোটালি পৃথক, কিন্তু আন্তঃনিলয় পদ্মা দিয়ে 2টা নিলয় টোটালি পৃথক নয়। দেখো এই যে এটা আন্তঃনিলয় পদ্মা, দেখো 2টা নিলয়কে পুরাপুরি সেপারেট করেনি, এই যে এই জায়গাতে দেখো সেপারেট করেনি। তাহলে এদের হৃৎপিণ্ড আমরা বলবো অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। তবে কুমির এক্ষেত্রে এক্সেপশনাল, কুমিরের আমরা বলবো সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। আন্তঃনিলয় পদ্মা এদের নিলয়কে পুরাপুরি টোটালি সেপারেট করে দেয়নি, তার মানে এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বলবো অসম্পূর্ণ 4। কুমির এক্সেপশনাল, এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আমরা বলবো সম্পূর্ণ 4। বাবারা, সরীসৃপদের করোটিক স্নায়ু তাহলে 12 জোড়া, এরা এক্টোথার্মিক, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ অসম্পূর্ণ 4, তবে কুমিরের সম্পূর্ণ 4। এদের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস।
পানিতে থাকুক আর শুকনো জায়গায় থাকুক, ফুসফুস। এই জন্য দেখবা যেগুলা সরীসৃপ পানিতে থাকে দেখবা মাথা বের করে রাখে। সাপ টাপ সহ আরো যেগুলা আছে, কুমির, কচ্ছপ যেগুলা আছে দেখবা এদের তো প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস। ফুসফুস তো স্থলজ পরিবেশে শ্বসনের জন্য অ্যাডাপ্টেড, বিশেষায়িত। এই জন্য দেখবা কোন সরীসৃপ যদি পানিতে থাকে মাথা বের করে, মাথা বের করে বাতাস নেয় বা মাথা বের করেই থাকে। তাহলে এদের যেহেতু শ্বসন অঙ্গ ফুসফুস, ত্বকের মধ্য দিয়ে এদের শ্বসন হয় না, তাহলে ত্বক ভিজা রাখারও দরকার নাই। এদের ত্বক তাহলে শুষ্ক, তাহলে ত্বকে কোনো গ্রন্থি নাই। কোন কোন সরীসৃপের ত্বকে আইস আছে, যেমন সাপের ত্বকে আইস আছে। কোন কোন সরীসৃপের আছে শক্ত প্লেট, কারো কারো আছে স্কুট সে। স্কুট সে মানে হলো ঢাল, শিল্ড। যেমন কুমিরের যে শক্ত খোলক ওটাকে বলে কি স্কুট সে। কারো কারো শক্ত খোলক আছে তার নাম ক্যারাপেস। কচ্ছপের যে শক্ত খোলক আছে ওটার নাম ক্যারাপেস। তাহলে কারো কারো আইস আছে, শক্ত প্লেট আছে, কারো কারো স্কুটসে বা ক্যারাপেস আছে। তার মানে দাঁড়ালো এদের ত্বক কিন্তু নগ্ন নয়, এদের ত্বক নগ্ন নয়। বাবা অবসারণী আর মনোট্রিমের পার্থক্য, বাবা আমরা ম্যামালিয়ার সাবক্লাসের সময়ই বলবো। তবে যে প্রাণীদের একটা ছিদ্র দিয়ে মলত্যাগ হয়, জনন কোষ ত্যাগ হয়, সেই প্রাণীদের বলে মনোট্রিম প্রাণী। মনো মানে এক, ট্রিম বা ট্রিমা মানে ছিদ্র। মনো মানে এক, ট্রিম বা ট্রিমা মানে কি ছিদ্র। তো একটা ছিদ্র দিয়ে মল ত্যাগ হলে, ওই ছিদ্র দিয়ে জনন কোষ ত্যাগ করলে আমরা ওই প্রাণীদের মনোট্রিম প্রাণী বলবো। প্রোটোথেরিয়াদের মনোট্রিম প্রাণী বলে। আমি পড়াবো ওটা। ওকে, তাহলে বাবারা দেখো এদের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস, ত্বকের মধ্য দিয়ে শ্বসন হয় না, ফলে ত্বক সিক্ত রাখারও দরকার নাই, ত্বক শুষ্ক, ত্বকে গ্রন্থি নাই। কারো কারো ত্বক আইস দিয়ে আবৃত, কারো কারো শক্ত প্লেট দিয়ে। কুমিরের ত্বক স্কুটসে দিয়ে আবৃত, কচ্ছপের ত্বক ক্যারাপেস দিয়ে আবৃত, ওই যে শক্ত যে খোলক। তার মানে ওদের ত্বক নগ্ন নয়, সরীসৃপের ত্বক নগ্ন নয়। এদেরও অবসারণী ছিদ্র আছে। তাহলে বাবারা আমি সরীসৃপটা আর একবার রিপিট করে পড়া ধরবো। আর 1 বছর আগে আমাদের মেডিকেল একটা প্রশ্ন ছিল, ওটা মনে রেখো। মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়, সরীসৃপের স্বর্ণযুগ। প্রচুর সরীসৃপ ছিল এই টাইমে। তাহলে মেসোজোইক যুগটাকে বলা হয় সরীসৃপের স্বর্ণযুগ। বাবা অক্সিপিটাল কন্ডাইল বলছি তো, যে মাথার খুলির পিছনের হাড্ডিটা অক্সিপিটাল। আমাদেরও এই খুলির এই হাড্ডিটার নাম অক্সিপিটাল। আর এই অক্সিপিটাল অস্থি মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে কন্ডাইল দিয়ে। তাহলে মাথার খুলির পিছনের এই হাড্ডিটার নাম অক্সিপিটাল, এটা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে কন্ডাইল দিয়ে। তো উভচরের কন্ডাইল 2টা, স্তন্যপায়ীরও 2টা। মাছ সরীসৃপ পাখিদের অক্সিপিটাল কন্ডাইল 1টা। রিপিট শোনো, স্লো বলতেছে। প্রশ্ন শুনবো ক্লাসের শেষে, যত প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবা, রেডি করে রাখো। রেপটিলিয়ার এদের ডিমে খোলস নাই, পুরুষের সঙ্গমঙ্গ আছে তাই এদের অন্তনিষেক হবে। খোলস থাকে, রেপটিলিয়াদের ডিমে খোলস থাকে, এদের পুরুষের সঙ্গমঙ্গ থাকে, তাহলে অন্তনিষেক হয়। জরায়ু না থাকার জন্য এরা ডিম ত্যাগ করে, তার মানে এরা অভিপেরাস ধরনের। যে ছিদ্র দিয়ে ডিম ত্যাগ করে ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ করে, তার মানে এদের অবসারণী ছিদ্র আছে। মাথার খুলির অক্সিপিটাল অস্থি মেরুদণ্ডের সাথে একটা কন্ডাইল দিয়ে যুক্ত থাকে। রিলেট করো, এই কয়টা রিলেট করো। ডিমে খোলস থাকে, পুরুষ প্রাণীতে সঙ্গমঙ্গ থাকে, তাহলে অন্তনিষেক হয়। তবে অন্তনিষেক হওয়ার পরেও এরা ডিম ত্যাগ করে, কারণ জরায়ু নাই। ডিম ত্যাগ করে তার মানে অভিপেরাস ধরনের। যে ছিদ্র দিয়ে ডিম ত্যাগ করে ওই ছিদ্র দিয়ে মলত্যাগও করে, তার মানে এদের অবসারণী ছিদ্র আছে। মাথার খুলির অক্সিপিটাল অস্থি মেরুদণ্ডের সাথে একটা কন্ডাইল দিয়ে যুক্ত এদের।
এদের অগ্রপদ পশ্চাৎপদ সব পদে 5 আঙ্গুল, আঙ্গুলে নখর থাকে, ফলে আঁকড়ে ধরতে পারবে। যদিও কোনো কোনো সরীসৃপের আবার পাই নাই, কোনো কোনো সরীসৃপের পাই নাই, এই যে সাপ পা নাই এদের। করোটিক স্নায়ু 12 জোড়া। এরা একটোথার্মিক বা শীতল রক্তের। দুইটা নিলয় আন্তঃনিলয় পদ্মা দিয়ে সম্পূর্ণ পৃথক নয়, অর্থাৎ অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হার্টের, তবে কুমিরের সম্পূর্ণ 4। প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস। ত্বক শুষ্ক, ত্বকে গ্রন্থি নাই। কারো কারো ত্বক আইস, কারো কারো শক্ত প্লেট দ্বারা আবৃত। কুমিরের ত্বক স্কুটসে, কচ্ছপের ত্বক ক্যারাপেস দিয়ে আবৃত। মেসোজোইক যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়, মেডিকেলে আসছে 1 বছর আগে। আর এরা ডিম পারে ওভিপেরাস। তবে এই যে রাসেলস ভাইপার, কিছুদিন আগে যেটা নিয়ে খুব মাতামাতি হলো, রাসেলস ভাইপার, ওরা কিন্তু বাচ্চা বা সন্তান প্রসব করে। রাসেলস ভাইপার ওরা তো সরীসৃপ, কিন্তু বাচ্চা প্রসব করে। উনি কিন্তু মানে ভিভিপেরাস, ওটা এক্সেপশনাল। সরীসৃপরা ওভিপেরাস, ডিম পারে, তবে রাসেলস ভাইপার ও ভিভিপেরাস সন্তান প্রসব করে। প্রশ্ন, সরীসৃপদের লার্ভা আছে কিনা? বাবা এই কয়টা কি তোমরা বুঝতে পারছো আমাকে জানাও। ফাইন আসি বারে ফাইন আছে। হ্যাঁ, রেপ্টেলিয়ারা এক লিঙ্গ বিশিষ্ট, হ্যাঁ এদের পুরুষ এবং স্ত্রী আলাদা। রেপ্টেলিয়ারা এক লিঙ্গ বিশিষ্ট, পুরুষ স্ত্রী আলাদা। বাবারা বলো তো দেখি এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমার কি আর এই কয়টা বলতে হবে? আমি এখন তোমাদের পড়াবো এদের লার্ভার নাম কি বা লার্ভা আছে কি নাই সেটা পড়াবো। তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে আমাকে জানাও। অন্তনিষেকের সাথে তো জরায়ুর সম্পর্ক নাই। একজন লেখছো জরায়ু না থাকলে অন্তনিষেক কিভাবে হয়? অন্তনিষেকের সাথে তো জরায়ুর সম্পর্ক নাই বাবা। নিষেক তো আর জরায়ুর মধ্যে হয় না, জরায়ুর মধ্যে গর্ভধারণ হয়। মানুষেরও নিষেক কিন্তু জরায়ুর মধ্যে হয় না, ডিম্বনালীর মধ্যে হয়। মানুষেরও নিষেক কিন্তু জরায়ুর মধ্যে হয় না, ডিম্বনালীর মধ্যে হয়। জরায়ুর সাথে সম্পর্ক গর্ভধারণের। হ্যাঁ, রাসেলস ভাইপারের জরায়ু আছে, তাহলে অবশ্যই। এ পর্যন্ত বুঝতে পারছো? সবাই একটু জানাও তো বুঝতে পারছো কিনা। একজন বারবার হ্যাঁ একটা প্রশ্ন লেখছো, ভাল্লুক কেন শীত নিদ্রায় যায়? দেখো, কিছু কিছু প্রাণী শীত নিদ্রায় যায়, আবার কিছু কিছু প্রাণী কিন্তু গ্রীষ্ম নিদ্রাতেও যায়। এখানে অনেক সময় এটা রক্তের উপর নির্ভর করে না। তো অত্যাধিক উষ্ণ পরিবেশে কিছু প্রাণী ধরো শীত নিদ্রায় মানে উষ্ণ পরিবেশে গ্রীষ্ম নিদ্রায় যায় উষ্ণতা থেকে, তাপমাত্রা থেকে বাঁচার জন্য। কেউ কেউ আবার অত্যাধিক ঠান্ডায় শীত নিদ্রায় যায়। ওকে, গ্রীষ্ম নিদ্রাও আছে কিন্তু প্রাণীদের। মনোট্রিম কি বলছি একবার, আবার বলবো। কোন প্রাণীর একই ছিদ্র দিয়ে যদি ডিম ত্যাগ করে, মল ত্যাগ করে, তাহলে ওই ছিদ্রের নাম অবসারণী। আর যাদের অবসারণী থাকে তাদেরই মনোট্রিম প্রাণী বলে। বলছি তো, মনো মানে এক, ট্রিম বা ট্রিমা মানে ছিদ্র। এ পর্যন্ত বুঝতে পারছো তোমরা না? এবার দেখো, সরীসৃপের কোনো লার্ভা নাই। উভচরের তো লার্ভা আছে, ট্যাডপল, কিন্তু সরীসৃপের কিন্তু কোনো লার্ভা দশা নাই। কারণ কি দেখো, এদের ডিমের মধ্যে যে ভ্রূণ, ধরো এটা ভ্রূণ, তো ডিমের মধ্যে ভ্রূণ বহির্ভ্রূণীয় পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। ধরো এই যে এটা হলো ভ্রূণ, এই ডিমের মধ্যে ভ্রূণ বহির্ভ্রূণীয় পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। এই যে এটা হলো ধরো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, বহির্ভ্রূণীয় পর্দা। তাহলে বাবারা
এদের ডিমের মধ্যে ভ্রূণ বহির্ভ্রূণীয় পর্দা বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত থাকে, এই জন্য এদের লার্ভা নাই। যাদেরই ভ্রূণ বহির্ভ্রূণীয় পর্দা দিয়ে, ভ্রূণের বাহির দিক দিয়ে পর্দা থাকবে, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকবে, তাদের কোনো লার্ভা দশা নাই। পাখিদেরও কিন্তু সেম ঘটনা, ডিমের মধ্যে ভ্রূণটা বহির্ভ্রূণীয় পর্দা দিয়ে বেষ্টিত, পাখিদেরও কোনো লার্ভা নাই, সরীসৃপেরও লার্ভা নাই। মানুষের থাকবে না, কারণ মানুষের ক্ষেত্রে জরায়ুর মধ্যে ভ্রূণ বহির্ভ্রূণীয় পর্দা দিয়ে বেষ্টিত। মানুষের ক্ষেত্রে জরায়ুর মধ্যে ভ্রূণ বহির্ভ্রূণীয় পর্দা দিয়ে বেষ্টিত। আপাতত বহির্ভ্রূণীয় পর্দার 4টে স্তরের নাম মনে রেখো, মানব জীবনের ধারাবাহিকতাতে ওগুলা ডিটেলস পড়াবো। বহির্ভ্রূণীয় পর্দার 4টে স্তর, একটা স্তর কোরিয়ন, একটা স্তর অ্যামনিয়ন, একটা স্তর অ্যালান্টয়েস, আর একটা হলো কুসুমথলি। তাহলে বহির্ভ্রূণীয় পর্দার 4টে স্তর, কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কুসুমথলি। এই বহির্ভ্রূণীয় পর্দা কিন্তু পাখিদেরও ডিমের মধ্যে আছে, ভ্রূণের চারিদিকে। এই জন্য মাজেদা ম্যাডামের বই একটা তথ্য আছে, পাখিদের ডিম হলো অ্যামনিওটিক। পাখিদের ডিম বলছে অ্যামনিওটিক ধরনের, কারণ দেখো পাখিদের ডিমের মধ্যে ভ্রূণের চারিদিকে বহির্ভ্রূণীয় পর্দা আছে, যার একটা স্তরের নাম অ্যামনিয়ন। এই জন্য মাজেদা ম্যাডাম পাখি অ্যাভিসের মধ্যে লেখছে এদের ডিম অ্যামনিওটিক। তাহলে প্রশ্ন, সরীসৃপের ডিম কি অ্যামনিওটিক? হ্যাঁ, সরীসৃপের ডিমও অ্যামনিওটিক, কারণ বহির্ভ্রূণীয় পর্দায় অ্যামনিয়ন স্তর আছে, কিন্তু বইয়ে বলেনি। সরীসৃপের ডিমও অ্যামনিওটিক ধরনের, কারণ ডিমের মধ্যে বহির্ভ্রূণীয় পর্দা আছে ভ্রূণের চারিদিকে, অ্যামনিয়ন পর্দা মানে অ্যামনিয়ন স্তর আছে, বহির্ভ্রূণীয় পর্দার অ্যামনিয়ন স্তর আছে। তাহলে সরীসৃপের ডিমও অ্যামনিওটিক, কিন্তু বইয়ে বলেনি। বইয়ে বলছে পাখিদের ডিম অ্যামনিওটিক, কারণ বহির্ভ্রূণীয় পর্দাতে অ্যামনিয়ন স্তর আছে। আমি এটা আরেকবার বলি, সরীসৃপ এবং পাখি উভয়ের ডিমের মধ্যে এই যে ভ্রূণ, এই যে একটা বহির্ভ্রূণীয় পর্দা দিয়ে বেষ্টিত, আর যাদেরই ভ্রূণের চারিদিকে বহির্ভ্রূণীয় পর্দা থাকবে তাদের শিশু প্রাণীকে লার্ভা বা নিম কিছুই বলা যাবে না, শিশু প্রাণী বলবা, ডিটেলস ডিরেক্ট শিশু প্রাণী বলবা। বহির্ভ্রূণীয় পর্দার আপাতত 4টে স্তর মনে রেখো, কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কুসুমথলি। তাহলে বহির্ভ্রূণীয় পর্দার একটা স্তর অ্যামনিয়ন, এই জন্য সরীসৃপ আর পাখিদের ডিমটাকে আমরা বলবো অ্যামনিওটিক ধরনের। যদিও মাজেদা ম্যাডাম শুধু অ্যাবিসের মধ্যে পাখিদের মধ্যে বলছে ডিম অ্যামনিওটিক, সরীসৃপের মধ্যে বলেনি, কিন্তু এদেরও ডিম অ্যামনিওটিক, কারণ বহির্ভ্রূণীয় পর্দাতে অ্যামনিয়ন স্তর আছে। তাহলে আবার পাখি, সরীসৃপ এদের ভ্রূণের চারিদিকে আছে বহির্ভ্রূণীয় পর্দা, এই জন্য এদের কোনো লার্ভা নাই, নিম্ফ নাই। আর মানুষের তো জরায়ুর মধ্যে ভ্রূণের চারিদিকে বহির্ভ্রূণীয় পর্দা থাকে, মানুষেরও লার্ভা নাই। তাহলে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী কারোরই লার্ভা দশা নাই, কারণ এদের ভ্রূণের চারিদিকে বহির্ভ্রূণীয় পর্দা আছে। বহির্ভ্রূণীয় পর্দার স্তর হলো কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কুসুমথলি। জাস্ট এখন এই 4টে স্তরের নাম মনে রাখবা শুধু। বাবারা, আমরা 2টা শ্রেণী পড়লাম, উভচর এবং সরীসৃপ। তোমরা কি বুঝতে পারছো? অ্যামনিওটিক মানে কি? এই যে অ্যামনিয়ন স্তর আছে বহির্ভ্রূণীয় পর্দাতে, অ্যামনিয়ন স্তর থাকার কারণে আমরা ডিমটাকে বলবো অ্যামনিওটিক ধরনের। সরীসৃপের ডিমও অ্যামনিওটিক, পাখিদেরও অ্যামনিওটিক, কিন্তু বইয়ে বলছে পাখিদেরটা অ্যামনিওটিক, সরীসৃপের বলেনি। তাহলে বহির্ভ্রূণীয় পর্দার একটা স্তর অ্যামনিয়ন, ডিমের মধ্যে ভ্রূণের চারিদিকে যে বহির্ভ্রূণীয় পর্দা তার একটা লেয়ার অ্যামনিয়ন। এই জন্য আমরা সরীসৃপ আর পাখিদের ডিম বলবো অ্যামনিওটিক ধরনের, কিন্তু বইয়ে বলছে পাখিদের ডিম অ্যামনিওটিক, তোমরাও তাই পড়ো। তবে জেনে রেখো সরীসৃপের ডিমটাও অ্যামনিওটিক ধরনের। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? তাহলে আমি এবার 2টা প্রশ্ন করব তোমাদের।
প্রশ্ন 1 দেখি উত্তর দাও সবাই। উভচরের করোটিক স্নায়ু কয় জোড়া? প্রশ্ন 1। প্রশ্ন 2, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। আচ্ছা আপাতত সরীসৃপ বলো, সরীসৃপদের লার্ভা দশা নাই কেন? দেখি দুইটার উত্তর দাও। উভচরের করোটিক স্নায়ু কয় জোড়া আর সরীসৃপের লার্ভা দশা নাই কেন? উত্তর দুইটা একসাথে। উভচরের করোটিক স্নায়ু কয় জোড়া আর সরীসৃপের লার্ভা দশা নাই কেন? কে কে উত্তর করতে পারবা দেখি। আমরা এবার অ্যাভিস বা পক্ষীকুল পড়ব। তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আমরা অ্যাভিস বা পক্ষীকুল পড়ানো শুরু করব দেখি। উভচরের করোটিক স্নায়ু কয় জোড়া? 10 জোড়া লিখছ। এহসানুল ইসমাইল, ফারিয়া কবির 10 জোড়া লিখছ। এই যে ওয়াসিফা, উত্তর জি স্যার লিখছ খালি। ফারিয়া কবির 10 জোড়া লিখছ। এম আর রহমান 10 জোড়া। আলিফ হাসান শুভ 10 জোড়া। 10 জোড়া। এ কে লিখছে উভচরের 10-12 জোড়া? আইডির নাম ডেঙ্গু মশা? ও হ তাই তো, এ ডেঙ্গু মশা। সরীসৃপের 12 জোড়া বলছি, উভচরের 10 জোড়া বলছি, মাছেরও 10 জোড়া বলছি। মার খায়ও না। সরীসৃপদের লার্ভা দশা নাই কেন? এ কি লেখছে? বহিভ্রূণ আছে তাই। এ বহিভ্রূণ কি? বহিভ্রূণীয় পদ্মা। বহিভ্রূণীয় পদ্মা, রিচি ভালো লেখছ। বহিভ্রূণীয় পদ্মা থাকে তাই লার্ভা নাই। সাদিয়া ঠিক লেখছ। ওয়াসিফা ঠিক লেখছ। বহিভ্রূণীয় পদ্মা আছে তাই সরীসৃপের লার্ভা নাই। পাখিদেরও কিন্তু নাই, আমাদেরও নাই, আমাদেরও বহিভ্রূণীয় পদ্মা থাকে। সামিউল ঠিক লেখছ। 10 জোড়া করোটিক স্নায়ু উভচরের, সরীসৃপের 12 জোড়া। আর এদের বহিভ্রূণীয় পদ্মা আছে তাই লার্ভা নাই। যাদেরই বহিভ্রূণীয় পদ্মা থাকবে তাদের লার্ভা নাই। রিদি ঠিক লেখছ। শেষের কবিতা। এ তুমি আবার এক্সটার্নাল কি লেখছো? জার্মাল লেয়ার, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বলো। বহিভ্রূণীয় পদ্মাকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বলো যদি ইংরেজিতে বলতে চাও। হ্যাঁ, বহিভ্রূণীয় পদ্মা আছে তাই সরীসৃপের লার্ভা দশা নাই। ইয়েস, শেষের কবিতা। আলিফ হাসান শুভ, হ্যাঁ বহিভ্রূণীয় পদ্মা। ওকে, তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি এ পর্যন্ত? আমরা তাহলে এবার অ্যাভিস এবং ম্যামালিয়া পড়ব। আমরা কি সবাই বুঝতে পেরেছি বাবা? তাহলে মনোযোগ বাবারা। পাখিদের করোটিক স্নায়ু 12 জোড়া। তুমি মনে রেখো, খাতার কোনায় লিখে রেখো। সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের করোটিক স্নায়ু 12 জোড়া বলবা। তাহলে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের করোটিক স্নায়ু 12 জোড়া বলবা। পাখিদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বলবা সম্পূর্ণ 4, মানে 2টা অলিন্দ 2টা নিলয় আছে। সম্পূর্ণ 4 বলো। 2টা অলিন্দ 2টা নিলয়। পাখিরা এন্ডোথার্মিক। বাবারা বলো তো দেখি, এন্ডো মানে কি? ভিতর। থার্ম মানে কি? তাপ। তাহলে দেহের ভিতরে যে তাপ তৈরি হয় এটা দিয়েই প্রত্যেকটা ক্রিয়া বিক্রিয়া পরিচালিত হয়, পরিবেশ থেকে তাপ নেওয়া লাগে না। এন্ডো মানে ভিতর, থার্ম মানে কি? তাপ। পাখিদের দেহের ভিতরে যে তাপ তৈরি হয় এটাই যথেষ্ট, পরিবেশ থেকে তাপ নেওয়া লাগে না, তাপ শোষণ করা লাগে না। তাহলে এটা এন্ডোথার্মিক মানে উষ্ণ রক্তের। তাহলে পাখিরাই প্রথম উষ্ণ রক্তের প্রাণী। বই এলাকা আছে সমষ্ণ শোণিত প্রাণী। পাখিরাই প্রথম উষ্ণ রক্তের প্রাণী বা সমষ্ণ শোণিত, মানে এদের বডি সমানভাবে উষ্ণ, বডির সব জায়গা সমানভাবে উষ্ণ। সমষ্ণ শোণিত প্রাণী, সমষ্ণ শোণিত প্রাণী মানে সমানভাবে উষ্ণ সব জায়গা, পরিবেশ থেকে তাপ নেওয়া লাগে না, উষ্ণ রক্তের। একটা পাখি মনে করো তো, এবার একটা পাখি কল্পনায় আনো তো।
পাখিদের দেহ কি দ্বারা আবৃত? আইস না পালক? পালক দিয়ে। পাখিদের অগ্রপথ কিসে রূপান্তরিত? ডানা। তাহলে পাখিদের অগ্রপথ কিসে রূপান্তরিত? ডানায়। এদের সোয়াল দাঁতবিহীন সনসুতে পরিণত। তাহলে এই যে এইরকম, এই যে এটাই হলো এদের কি? সনসু। তাহলে এদের সোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত। তাহলে প্রশ্ন, খাবার চূর্ণ বিচূর্ণ করবে কিভাবে? খাবার কাটবে কিভাবে? এই প্রবলেমটা দূর করার জন্য আল্লাহ পাক এদের পরিপাক তন্ত্রে দিছে ক্রপ আর গিজার্ড। তোমরা যারা ঘাস ফড়িং পড়ছো তারা জানো ওদেরও ক্রপ আর গিজার্ড আছে। ক্রপ সাময়িকভাবে খাবার জমা করে রাখে, আর ক্রপের মধ্যে খাবার ঢোকার পর ক্রপ সংকুচিত হয়ে খাবারের ওপর চাপ দিয়ে খাবার চূর্ণ বিচূর্ণ করে। আর গিজার্ডের প্রাচীর অনেক মোটা, গিজার্ডের মধ্যে খাবার গেলে গিজার্ড সংকুচিত হয়ে খাবারের উপর চাপ দিয়ে এটাকে পেস্টের মতো বানিয়ে দেয়। তাহলে ক্রপের প্রাচীর পাতলা, ক্রপের মধ্যে খাবার ঢোকার পর ক্রপ সংকুচিত হয়ে খাবারের উপর চাপ দিয়ে খাবার চূর্ণ বিচূর্ণ করে। আর গিজার্ডের প্রাচীর পুরু, গিজার্ডের মধ্যে খাবার যাওয়ার পর গিজার্ড সংকুচিত হয়ে খাবারের চাপ দিয়ে খাবার পেস্টের মতো বানিয়ে দেয়। মনে রেখো, যাদেরই দাঁত থাকবে না তাদের অধিকাংশদেরই ক্রপ আর গিজার্ড থাকবে, যাদেরই দাঁত নাই তাদের অধিকাংশদের ক্রপ আর গিজার্ড থাকবে খাবার চূর্ণ বিচূর্ণ করার জন্য, খাবার পেস্টের মতো করার জন্য। মুরগির গলার নিচে হাত দিবা, যার মধ্যে খাবার জমা করে থই ওটাই ক্রপ। আমরা গ্রামের দিকে বলি মুরগির দোনা। মুরগির দোনা যেটা ওটাই ক্রপ, তারপরে হলো গিজার্ড, তার পিছনে হলো গিজার্ড। মনোযোগ। পাখিদের করটিক স্নায়ু 12 জোড়া, হৃৎপিণ্ডে 2টা অলিন্দ 2টা নিলয়। এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ 4। দেহের মধ্যে যে তাপ শক্তি তৈরি হয় সেটা দিয়েই প্রত্যেকটা ক্রিয়া বিক্রিয়া পরিচালিত হয়। এরা এন্ডোথার্মিক। শুধু তাই নয়, এরা প্রথম এন্ডোথার্মিক। এদের আগে সবাই একটোথার্মিক ছিল। মাছ, উভচর, সরীসৃপ একটোথার্মিক। মাছ, উভচর, সরীসৃপ একটোথার্মিক। সর্বপ্রথম এন্ডোথার্মিক এনিমেল হলো পক্ষীকুল, পাখি। একটা পাখি কল্পনা করো, দেহ কি দিয়ে আবৃত? পালক দিয়ে। অগ্রপথ কিসে রূপান্তরিত? ডানা। সোয়াল কিসে রূপান্তরিত? চঞ্চু। এই যে চঞ্চু, চোয়াল বা চঞ্চুতে দাঁত নাই, তাহলে খাবার চূর্ণ বিচূর্ণ করে কি দিয়ে? ক্রপের সাহায্যে। ক্রপ পাতলা প্রাচীর বিশিষ্ট একটা থলি। খাবার পেস্টের মতো করে কি দিয়ে? গিজার্ড দিয়ে। গিজার্ড মোটা প্রাচীর বিশিষ্ট থলি। উত্তর চাই, হাঁস মুরগি পাখি না পাখি নয়? উত্তর দাও। হাঁস এবং মুরগি পাখি না পাখি নয়? বলো একটু উত্তর করো তো। হাঁস এবং মুরগি আমাদের বাড়িতে আমরা লালন পালন করি, বলো তো হাঁস আর মুরগি পাখি না পাখি নয়? পাখি। ডেঙ্গু মশা উত্তর দিয়েছো পাখি। আলিফ হাসান শুভ বলছো পাখি। সুমাইয়া রহমান রিচি পাখি বলছো। নিভিয়া, সামিয়া, ইসমাইল হোসেন, আব্দুল্লাহ জাহিন, শেষের কবিতা সবাই বলছো পাখি। MST সিমি আক্তার, ফারিয়া কবির, সাজিয়া সুলতানা, সিয়াম সবাই বলেছো পাখি। আসমা সিদ্দিকা, ফারজানা মালিয়া, একই সিদ্দিকা, হ্যাঁ তোমরা বলছো পাখি। ওয়াসিফা, হ্যাঁ সবাই পাখি উত্তর ঠিক আছে। কারণ উড়তে পারা কিন্তু পাখির সত্য নয়। অনেকে বলে উঠতে পারলে পাখি, হেলিকপ্টারও তো উড়ে বেড়ায়, প্রজাপতিও তো উড়ে বেড়ায়, উঠতে পারলেই পাখি এটা নয়, এই কথা চলবে না। তুমি দেখবা দেহে পালক আছে কিনা, অগ্রপথ ডানায় রূপান্তরিত কিনা, সোয়াল চঞ্চুতে পরিণত কিনা, তাহলে বলবো পাখি। যদি এখন দেহে পালক আছে, চোয়াল চঞ্চুতে পরিণত, অগ্রপথ ডানায় রূপান্তরিত, তাহলে বলবো পাখি, উঠতে পারুক আর না পারুক। তাহলে বাবারা বলো তো দেখি, টেলমি, পাখিদের করটিক স্নায়ু 12 জোড়া, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ 4। এরা এন্ডোথার্মিক। শুধু তাই নয়, এরা প্রথম এন্ডোথার্মিক, প্রথম উষ্ণ রক্তের প্রাণী।
দেহ কি দ্বারা আবৃত? লোম না, পালক দ্বারা আবৃত। অগ্রপদ ডানায় রূপান্তরিত, সোয়াল চঞ্চুতে রূপান্তরিত। সোয়ালে দাঁত নাই, চঞ্চুতে দাঁত নাই। তাহলে খাবার চূর্ণ বিচূর্ণ কি দিয়ে করবে? ক্রপ দিয়ে, মানে মুরগির দোনাটাই ক্রপ। আর গিজার্ডের প্রাচীর তো মোটা, গিজার্ডের মধ্যে খাবার ঢোকার পর গিজার্ড সংকুচিত হয়ে চাপ দিলে খাবার পেস্টের মতো হয়ে যাবে। খেয়াল করছো? গ্রামের দিকে যে শামুক নিয়ে এসে ভেঙে ভেঙে হাঁস মুরগি খিলায়, শামুকের খোলক কত শক্ত, ওডে পর্যন্ত ওরা হজম করে ফেলে দেয় এই গিজার্ডের জন্য। শামুকের খোলক পর্যন্ত হাঁস কি করে? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই গিজার্ডের জন্য। তাহলে বাবারা, পাখি বা অ্যাবিস থেকে আমরা এতটুকু কি বুঝতে পারছি? একটু জানাও তো সবাই। লাখো জি জি জি। বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। যতগুলো কথা পাখি থেকে বলছি, যে করোটিক স্নায়ু 12 জোড়া, এন্ডোথার্মিক, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, দেহে পালক আছে, অগ্রপদ ডানায় রূপান্তরিত, চোয়াল চঞ্চুতে রূপান্তরিত, এদের প্রপার গিজার্ড আছে পরিপাকতন্ত্রে। বুঝতে পারছো সবাই এতটুকু? তাহলে বাকিটুকু শোনো। জি স্যার, জি স্যার, হ্যাঁ, ওকে ওকেস। এবার দেখো পাখিদের, অ্যাবিসদের বাকি বৈশিষ্ট্য বা তথ্যগুলো। মনোযোগ, এবার ইম্পর্টেন্ট কথাগুলো। পাখিদের কার্যকরী বাম ডিম্বাশয় আছে। বাম ডিম্বাশয় থেকে এদের ডিম তৈরি হয়। জন্মের পরপরই ডান ডিম্বাশয়টা নিষ্ক্রিয় হয়, আর বাম ডিম্বাশয়টা পরিপক্ক হতে থাকে। তাহলে পাখিদের কোন ডিম্বাশয় থেকে ডিম বা ডিম্বাণু তৈরি হয়? বাম ডিম্বাশয় থেকে। এটা অ্যাক্টিভ, পরিপক্ক এটাই হয়। ডান ডিম্বাশয় এদের পরিপক্ক হয় না। 2, পাখিদের যে স্টারনাম, তোমরা জানো বুকের মাঝখানের হাড্ডির নাম স্টারনাম। বুকের মাঝখানের হাড়ের নাম স্টারনাম। স্টারনাম মানে বুক, চেস্ট। তো পাখিদের স্টারনাম এরকম নৌকার মতো কিল গঠন করে। পাখিদের স্টারনাম প্রশস্ত হয়ে নৌকার মতো কিল গঠন করে। কিল মানে কি? ওই যে দরজার খিল লাগাও না, দরজার খিল, সেই খিল বা কিল গঠন করে। এতে বাতাসের চাপেও বুক ফেটে যায় না, বুকটা মজবুত হয়, উড়তে সুবিধা হয়, লাফাতে সুবিধা হয়। পাখিদের বুকের মাঝখানের যে হাড্ডি স্টারনাম, ওটা প্রশস্ত হয়ে নৌকার মতো কিল গঠন করে। এই প্রশস্ত হয়ে যে নৌকার মতো কিল গঠন করলো, এতে সুবিধা কি? ওড়ার সময় বাতাসের চাপ লাগলেও বুকটা ফাটবে না, উড়তে সুবিধা হবে, লাফাতে সুবিধা হবে। পাখিদের অস্থি যত আছে সবই স্পঞ্জি অস্থি, ফলে এদের অস্থির ওয়েট কম। তোমরা তো স্পঞ্জ জানো। স্পঞ্জ কি? স্পঞ্জ মানে ফাঁপা গঠন। তাহলে পাখিদের হাড়ের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এদের অস্থি স্পঞ্জি, দৃঢ় নয়, স্পঞ্জি। ফলে হাড়ের ওয়েট কম হয়, উঠতে সুবিধা হয়। বাবারা, এদের ট্রাকিয়ার গোড়ায় বিশেষ গঠনের সিরিংস আছে। এই সিরিংস থেকে এরা শব্দ তৈরি করে। তাই ট্রাকিয়ার গোড়ায় আছে সিরিংস, এখান থেকে শব্দ তৈরি করে। সিরিংসের পর থাকে হলো এদের ব্রঙ্কাস। আমাদের যেমন ট্রাকিয়ার পরেই ব্রঙ্কাস, এদের ট্রাকিয়া আর ব্রঙ্কাসের মাঝখানে কি আছে? সিরিংস। এখান থেকে এরা স্বর বা শব্দ তৈরি করে, কারণ এদের ভোকাল কর্ড নাই। পাখিদের ভোকাল কর্ড নাই। তারপরে আছে ফুসফুস, এদের শ্বসন অঙ্গ ফুসফুস। পাখিদের শ্বসন অঙ্গ কি বলতো? ফুসফুস। এবং ফুসফুসের সাথে এক্সট্রা করে অতিরিক্ত বায়ুথলি থাকে এদের। ফুসফুসের সাথে এক্সট্রা করে কি আছে? বায়ুথলি। এদের অস্থিগুলো স্পঞ্জি, অস্থির ওয়েট কম, আবার ফুসফুসে এক্সট্রা করে বায়ুথলি আছে যার মধ্যে বাতাস থাকে। এই জন্যই অধিকাংশ পাখি উড়তে পারে।
তাহলে এদের ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের মাঝখানে আছে সিরিংস, এখান থেকে স্বর তৈরি করে, ভোকাল কর্ড নাই এদের। এদের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস, ফুসফুসের সাথে এক্সট্রা করে কি আছে বলো? বায়ুথলি। এই বায়ুথলির মধ্যে বাতাস থাকে এবং অস্থিগুলো স্পঞ্জি, এই জন্য অধিকাংশ পাখি উঠতে পারে, যদিও কিছু পাখি উঠতে পারে না। যেগুলা পাখি বড় আকারের, ওয়েট বেশি, হাড়গুলো দৃঢ় টাইপের, তারা উঠতে পারে না। কিন্তু অধিকাংশ পাখি উঠতে পারে, তার কারণে এদের অস্থিগুলো স্পঞ্জি অস্থি এবং ফুসফুসে এক্সট্রা করে বায়ুথলি আছে। এদেরও লার্ভা তৈরি হবে না, কারণ এদেরও বহির্ভ্রূণীয় পদ্মা থাকে। এদের অন্তঃনিষেক হবে। এদের অবসারণী বা ক্লোয়েকা আছে, সরীসৃপেরও আছে। যে ছিদ্র দিয়ে মল ত্যাগ করে ওই ছিদ্র দিয়ে ডিম ত্যাগ করে। এবং পুরুষ এবং স্ত্রী পাখির ক্লোয়েকার সাথে ক্লোয়েকার যখন স্পর্শ হয়, তখনই পুরুষ পাখি থেকে শুক্রাণু স্ত্রী প্রাণীর দেহে ঢোকে, সেই জন্য অন্তঃনিষেক হয়। তাহলে এদের অবসারণী বা ক্লোয়েকা থাকে, এবং পুরুষ প্রাণীর ক্লোয়েকার সাথে যখন স্ত্রী প্রাণীর ক্লোয়েকার টাচ হয়, তখনই পুরুষ প্রাণী থেকে শুক্রাণু এই ক্লোয়েকার মধ্য দিয়ে স্ত্রী প্রাণীর দেহে ঢোকে, তাই এদের অন্তঃনিষেক হয়। 97% পাখিতে কিন্তু সঙ্গম অঙ্গ নাই। অধিকাংশ পাখিতে সঙ্গম অঙ্গ নাই। তাহলে অনেকে বলে সঙ্গম অঙ্গ নাই, পুরুষ পাখিতে পেনিস নাই, তাহলে শুক্রাণু স্ত্রী প্রাণীর দেহে ঢুকবে কিভাবে? ওই যে ক্লোয়েকার সাথে যখন ক্লোয়েকার টাচিং, পুরুষ পাখির ক্লোয়েকার সাথে স্ত্রী পাখির ক্লোয়েকার যখন টাচ হয়, তখনই পুরুষ পাখি থেকে শুক্রাণু ক্লোয়েকার মধ্য দিয়ে স্ত্রী পাখির দেহে যায়। এই জন্য অধিকাংশ পাখিতে সঙ্গম অঙ্গ না থাকার পরেও অন্তঃনিষেক হয়। আর অক্সিপিটাল কন্ডাইল বলছে একটা। বাবা দেখো, পালক ছাড়া পাখি, পালকবিহীন পাখি, তুমি পালক ছাড়া একটা হাঁস বা মুরগি কল্পনা করো, ডাইনোসরের মতো। তো ডাইনোসরদের আমরা বলতে পারি আর্কোসর। তাহলে পালক ছাড়া পাখি আর্কোসরের মতো, মানে ডাইনোসরের মতো। আর ডাইনোসর কি? সরীসৃপ। তাহলে পালক ছাড়া পাখি, পালক ছাড়া তুমি একটা মুরগি কল্পনা করো, বাড়ির যখন মুরগি রান্না করে, ধরো পালক টালক তুলে ফেলে দিছে, ওই টাইমে মুরগিটা দেখো ডাইনোসরের মতো অনেকটা। তাহলে পালক ছাড়া পাখি আর্কোসর বা ডাইনোসরদের মতো, মানে সরীসৃপের মতো। এই জন্য পাখিকে বলা হয় গ্লোরিফাইড রেপটাইলস, মহিমান্বিত সরীসৃপ। কাদের মহিমান্বিত সরীসৃপ বলে? পাখিকে। কৃষক বলে। কৃষক মানে কেন বলে? কারণ পালক ছাড়া পাখি যে সরীসৃপের মতো, ডাইনোসরের মতো, তাই। আর মনে রেখো একটা তথ্য, সরীসৃপ আর পাখির সংযোগকারী প্রাণীর নাম আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। সরীসৃপ আর পাখির সংযোগকারী প্রাণী, যোগসূত্রকারী প্রাণী আর্কিওপটেরিক্স। এর মধ্যে সরীসৃপেরও বৈশিষ্ট্য আছে, কিছু পাখিরও বৈশিষ্ট্য আছে। স্লো শোনো, স্লো। জন্মের পরই, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই ডান ডিম্বাশয়টা নিষ্ক্রিয় হওয়া শুরু করে, বাম ডিম্বাশয়টা পরিপক্ক হওয়া শুরু করে। ধীরে ধীরে ডান ডিম্বাশয় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বাম ডিম্বাশয় পরিপক্ক হয়। তাই পাখিদের শুধু বাম ডিম্বাশয় থেকে ডিম তৈরি হয়। এদের স্টারনাম প্রসারিত হয়ে, মানে বুকের মাঝখানের হাড় প্রশস্ত হয়ে নৌকার মতো কিল গঠন করে, ফলে উঠতে সুবিধা হয়, লাফাতে সুবিধা হয়। এদের অস্থিগুলো স্পঞ্জি, কারণ হাড়ের ভেতরে ফাঁকা আছে, ফলে অস্থির ওজন কম। আবার ফুসফুসে আছে এক্সট্রা করে বায়ুথলি, সেই জন্য অধিকাংশ পাখি উঠতে পারে। এদের কোনো ভোকাল কর্ড নাই, ট্রাকিয়ার নিচে সিরিংস আছে, এখান থেকে শব্দ তৈরি করে। এদের প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস। এদেরও ডিমের মধ্যে মানে ভ্রূণটা বহির্ভ্রূণীয় পদ্মা দ্বারা বেষ্টিত, তাই এদেরও লার্ভা নাই। এদের পুরুষ প্রাণীতে সঙ্গমঙ্গ না থাকার পরেও অন্তঃনিষেক হবে। কিভাবে? ওই যে পুরুষ পাখির ক্লোয়েকার সাথে স্ত্রী পাখির ক্লোয়েকা, মানে অবসারণীর যখন টাচ হবে, টাচ করবে, তখন এই ক্লোয়েকার মধ্য দিয়ে শুক্রাণু স্ত্রী প্রাণীতে ঢুকবে। এদের অবসারণী বা ক্লোয়েকা তো অবশ্যই আছে।
পালক ছাড়া পাখি আর্কসরের মতো, মানে ডাইনোসরের মতো, মানে সরীসৃপের মতো, তাই পাখিকে বলে মহিমান্বিত সরীসৃপ। পাখি এবং সরীসৃপের সংযোগকারী একটা প্রাণী আছে, যার কিছু বৈশিষ্ট্য পাখির মতো, কিছু সরীসৃপের মতো। এই প্রাণীর নাম আর্কিওপটেরিক্স। এর মধ্যে সরীসৃপের কি কি বৈশিষ্ট্য আছে, পাখির কি কি বৈশিষ্ট্য আছে, ওটা বিবর্তন অধ্যায় আছে, ওখানে পড়াবো ইনশাল্লাহ। এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে টেলমি। আমি আরেকবার বলি, এই কথাগুলো ইম্পর্টেন্ট। পাখিদের জন্মের পরপরই ডান ডিম্বাশয় নিষ্ক্রিয় হওয়া শুরু করে, একটা টাইমে নিষ্ক্রিয় হয়। শুধু বাম ডিম্বাশয় পরিপক্ক হয় এবং ওখান থেকে ডিম তৈরি হয়। এদের স্টারনাম মানে বুকের মাঝখানের হাড় প্রশস্ত হয়ে নৌকার মতো গঠন তৈরি করে, কিল গঠন করে, ফলে এদের উঠতে সুবিধা হয়, লাফাতে সুবিধা হয়। এদের অস্থিগুলো স্পঞ্জি অস্থি। আবার ফুসফুসে বায়ুথলি আছে, এই জন্য এরা অধিকাংশ পাখি উঠতে পারে। এদের ভোকাল কর্ড নাই, ফলে সিরিংস থেকে শব্দ তৈরি করে। সিরিংস আছে ট্রাকিয়ার বেস বা গোড়ায়। এদের লার্ভা নাই, কারণ এদেরও বহির্ভ্রূণীয় পদ্মা আছে। সঙ্গমঙ্গ না থাকার পরেও অন্তনিষেক হবে, ওই যে ক্লোয়েকার সাথে ক্লোয়েকার টাচিং এর মাধ্যমে এদের অবসারণী থাকবে। পালক ছাড়া পাখি আর্কোসরদের মতো, মানে ডাইনোসরের মতো। ডাইনোসর কি? সরীসৃপ। এই জন্য পাখিকে আমরা বলবো গ্লোরিফাইড রেপটাইলস, মহিমান্বিত সরীসৃপ। পাখি আর সরীসৃপের সংযোগকারী প্রাণীর নাম আর্কিওপটেরিক্স। বাবারা, অ্যাভিস বা পক্ষীকুল বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো? তাহলে আমাকে আবার সবাই যতজন ক্লাস করতেছ, আমি সবার কাছ থেকে উত্তর চাই। উত্তর করো না কেন? দুইটা প্রশ্ন হবে। এক, পাখিদের শব্দ তৈরি হয় কোত্থেকে? পাখিদের শব্দ তৈরি হয় কোত্থেকে, কোথা থেকে? এটার উত্তর দাও। সেকেন্ড, সঙ্গম অঙ্গ না থাকার পরেও 97% পাখিতে সঙ্গম অঙ্গ না থাকার পরেও অন্তর্নিষেক কিভাবে হয়? আমি এবার ম্যামালিয়া পড়াবো, সর্বশেষ শ্রেণী। তোমরা বলো, পাখিদের শব্দ তৈরি হয় কোত্থেকে, সঙ্গম অঙ্গ না থাকার পরেও অন্তর্নিষেক কিভাবে হয়? হ্যাঁ, পাখিদের একজন বলছে অ্যাম্ফিবিয়াদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তিনটা, ঠিক আছে, উপপ্রকোষ্ঠ আছে। হ্যাঁ, সরি, উভচর, উভচরের প্রকোষ্ঠ তিনটা হৃৎপিণ্ডের, কিন্তু উপপ্রকোষ্ঠ আছে, সাইনাস ভেনোসাস আর কোনাস আর্টারিওসাস। হ্যাঁ, ঠিক লেখছো তুমি। উভচরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তিনটা, কিন্তু উপপ্রকোষ্ঠ আছে, সাইনাস ভেনোসাস আর কোনাস আর্টারিওসাস। হ্যাঁ, উত্তর দিচ্ছ, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। সাজিয়া, সামিয়া এবং আগে কয়েকজন নাম চলে গেল, দেখতে পারলাম না। আব্দুল্লাহ নূর নাবি, লাবি মানে লাবিব, সিমি আক্তার, নীলাদ্রি, তো সঠিক উত্তর দিচ্ছ সিয়াম। হ্যাঁ, শব্দ তৈরি হয় সিরিংস থেকে, আর সঙ্গমঙ্গ না থাকার পরে অন্তর্নিষেক হয় ক্লোয়েকার জন্য। ইয়েস, ক্লোয়েকার কারণে অন্তর্নিষেক হয় এবং সিরিংস থেকে শব্দ তৈরি হয়। এরা তো ভালোই পারে পড়া। সাবাস সাবাস। আমরা এবার লাস্ট শ্রেণী পড়ব। 10টা পর্যন্ত ক্লাসে থেকো। আর আগামী দিন আমরা রক্ত সঞ্চালনের প্রথম ক্লাস হবে আগামীকাল রাত 8:30টায়। ক্লাস কেউ মিস করো না। আর যারা মেনশন করতেছো, তোমাদের জন্য গিফট আছে। কে কে মেনশন করতেছো, এই মেনশন করার পর স্ক্রিনশট একটু পাঠাই দিও, আমাদের পেজে পাঠাই দিও, তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আর তোমরা শেয়ার করো না কেন, ক্লাস শেয়ার দিবা। ওকে, সঠিক উত্তর দিতেই আসো রে বাপরে বাপ, ফাইন্স ফাইন্স। এবার আমরা পড়ব ম্যামালিয়া। মনোযোগ। আমরা সবাই জানি ম্যাম্মা মানে স্তন, তাহলে ম্যাম্মা মানে স্তন। তাহলে এই শ্রেণীর প্রাণীরা জন্মের পর মাতৃদুগ্ধ পান করে, সেই জন্য এরা স্তন্যপায়ী। স্তন্যপায়ী শ্রেণীটা ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে শোনো।
মেমা মানে কি স্তন। তাহলে এই শ্রেণীর প্রাণীরা জন্মের পর মাতৃ স্তন থেকে দুগ্ধ পান করে, স্তন থেকে দুগ্ধ পান করে, সেই জন্য স্তন্যপায়ী। করোটিক স্নায়ু 12 জোড়া। আগে বলছি সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের 12 জোড়া করে, মাছ আর উভচরের 10 জোড়া। হার্টের প্রকোষ্ঠ সম্পূর্ণ 4, কমপ্লিটলি স্যার, এটা সবাই জানো। এন্ডোথার্মিক আমরা, উষ্ণ রক্তের, তবে পাখিরা প্রথম এন্ডোথার্মিক। আমরাও এন্ডোথার্মিক, তবে পাখিরা প্রথম এন্ডোথার্মিক। তাহলে স্তন্যপায়ীদের করোটিক স্নায়ু 12 জোড়া, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ 4, এন্ডোথার্মিক। এই 3টা ক্যারেক্টার, এই 3টা বৈশিষ্ট্য পক্ষীকুল আর স্তন্যপায়ীদের সেম, কমন বৈশিষ্ট্য, লিখে রাখো কমন। করোটিক স্নায়ু 12 জোড়া, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ 4, এন্ডোথার্মিক। এই 3টা বৈশিষ্ট্য স্তন্যপায়ী আর পাখিদের কমন বৈশিষ্ট্য। আনকমন গুলা, স্তন্যপায়ীদের ঘাম গ্রন্থি আছে, যেখান থেকে তৈরি হবে ঘাম। তেল গ্রন্থি আছে, যেখান থেকে তৈরি হবে তেল। ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি থাকার দরকার আছে, এগুলা কিন্তু প্রতিরক্ষায় ভূমিকা রাখে। ইমিউনিটি চ্যাপ্টারে পড়বা এগুলা। ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি থাকার দরকার আছে, ইমিউনিটিতে ভূমিকা রাখে। এই যে ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি যে ঘাম তৈরি করে, তেল তৈরি করে, এগুলা ত্বকটাকে অ্যাসিডিক করে রাখে, ফলে ব্যাকটেরিয়া ত্বকে বাঁচতে পারে না, ক্ষতিকর ব্যাকটেরিয়ারা। ঘাম গ্রন্থি দরকার আছে, তেল গ্রন্থি দরকার আছে। স্তন্যপায়ীদের দেহে লোম আছে, যদিও তিমির দেহে নাই। লোম থাকে যদিও তিমির দেহে নাই। এদের মধ্যকর্ণে 3টা ক্ষুদ্রাস্থি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে। প্রথমটার নাম তোমরা জানো ম্যালিয়াস, পরেরটার নাম জানো ইনকাস, তারপরেরটাও জানো স্টেপিস। তাহলে স্তন্যপায়ীদের মধ্যকর্ণে 3টা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে, ক্ষুদ্রাস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এবং কানের পর্দা থেকে শব্দের কম্পন এই 3টা হাড়ের মধ্য দিয়েই অন্তঃকর্ণে যায়। কানের পর্দা থেকে শব্দের কম্পন এই 3টা ক্ষুদ্র ক্ষুদ্র পাতলা অস্থির মধ্য দিয়ে অন্তঃকর্ণে যায়। এটা মেডিকেলেও আসছিল আমাদের, যে মধ্যকর্ণে থাকা হাড়গুলোর সঠিক ক্রম কোনটা। আমরা মিস দিয়েও মনে রাখতে পারি, মিস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মিস। এবং তোমরা জানো যে আমাদের 206টা হাড়ের মধ্যে স্টেপিস সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। 206টা হাড়ের মধ্যে স্টেপিস হলো সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। স্তন্যপায়ীদের বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যস্থতা থাকে। এটাও মেডিকেলে আসা প্রশ্ন, যে কোন শ্রেণীর প্রাণীদের ডায়াফ্রাম বা মধ্যস্থতা আছে। স্তন্যপায়ীদের। এটাকে মধ্যস্থতা বলবো কারণ দেহের গহ্বরকে মাঝখান দিয়ে সেট করছে, দেহের ভেতরকার ফাঁকা জায়গাটাকে মাঝখান দিয়ে সেট করছে, তাই মধ্যস্থতা। ডায়াফ্রাম দেহের ভেতরের ক্যাভিটিটাকে মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছে, তাই নাম মধ্যস্থতা। আর তোমরা জানো ডায়াফ্রামের উপরে বক্ষ গহ্বর, যেখানে হার্ট আর ফুসফুস থাকে। ডায়াফ্রামের নিচে উদর গহ্বর, যেখানে পাকস্থলী, লিভার, অন্ত্র এগুলা থাকে। তাহলে কোন শ্রেণীর প্রাণীতে ডায়াফ্রাম থাকে? আমাদের অ্যাডমিশন টেস্টে একবার দিচ্ছে ম্যামালিয়া। বাবা তোমরা সবাই জানো আমাদের দ্বিচক্র সংবহন, স্তন্যপায়ীদের দ্বিচক্র সংবহন মানে হার্টের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এক চক্রে আবর্তিত হয়, অক্সিজেন যুক্ত রক্ত এক চক্রে। আমি রক্তের চ্যাপ্টার তো আগামী দিন থেকে শুরু করব, ওখানে তো ডিটেলস পড়াবো, এখন ছোট করে শোনো। তোমরা জানো আমাদের হার্ট দিয়েই যদি বুঝাই, ডান সাইড দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, আর বাম সাইড দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। তাহলে আমাদের হার্টের ডান সাইড দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বাম সাইড দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। হার্টের মধ্য দিয়ে রক্ত 2 চক্রে প্রবাহিত হয়, তাই আমাদের তা দ্বিচক্র সংবহন, ডাবল সার্কিট সার্কুলেশন। বাবারা মাছের 1 চক্র সংবহন। মাছ ছাড়া সগলিরই, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী সবারই
ডাবল সার্কিট সার্কুলেশন, দ্বিচক্র সংবহন। শুধু মাছের এক চক্র সংবহন আর বাকি সবার দ্বিচক্র সংবহন। মানে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এক চক্রে আবর্তিত হয়, অক্সিজেন যুক্ত রক্ত আরেক চক্রে আবর্তিত হয়। বাবারা বলো, স্তন্যপায়ীদের হার্ট কোন দিকে থাকবে? বুকের দিকে বা অঙ্কীয় দিকে? অমেরুদণ্ডীদের পৃষ্ঠ দিকে। রক্ত সংবহন তন্ত্র কোন প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। হিমোগ্লোবিন কই থাকবে? আরবিসির ভিতরে, না হলে সব বের হয়ে যাবে মূত্রের সাথে। অ্যানিলিডাদের বা অমেরুদণ্ডীদের হিমোগ্লোবিন রক্তরসে, আমাদেরটা কিন্তু আরবিসির মধ্যে। আমাদের রক্তরসে থাকলে মূত্রের সাথে সব বের হয়ে যাবে। তাহলে স্তন্যপায়ীদের হার্ট অঙ্কীয় দিকে আছে, রক্ত সংবহন তন্ত্রবদ্ধ প্রকৃতির, হিমোগ্লোবিন আরবিসির মধ্যে আছে। বাবারা তোমরাই বলো তো, স্তন্যপায়ীদের দাঁত কয়বার গজায়? 2 বার। সেজন্য আমরা বলবো আমাদের দাঁত ডাইফিডন্ট ধরনের। ডাই মানে কি 2, ফি মানে কি বৃদ্ধি, ওডন্ট মানে কি দাঁত। তোমরা তো সার্কপ্টেরাইজিডের পুচ্ছ পাখনা পড়ছো, ডাইফি সার্কাল। আর আমাদের দাঁত হলো ডাইফিডন্ট ধরনের, 2 বার গজায়, সেজন্য ডাইফিডন্ট ধরনের। আর যাদের অনেকবার পরে যে অনেকবার গজায় তাদের পলিফিডন্ট। সাপ, কুমির, ওদের দাঁত পলিফিডন্ট ধরনের। আমাদের দাঁত বিভিন্ন রকম, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই জন্য বলবো আমাদের দাঁত হেটারোডন্ট ধরনের। হেটারো মানে ভিন্ন রকম, অডন্ট মানে দাঁত, ভিন্ন ভিন্ন রকমের দাঁত। আমাদের দাঁত চোয়ালের গর্তের সাথে আটকানো, তাই আমরা বলবো আমাদের দাঁত থেকোডন্ট ধরনের। এবং তোমরা অনেকেই জানো দাঁত আর সোয়ালের মধ্যে যে সন্ধি তার নাম গমফোসিস। দাঁত আর সোয়ালের মধ্যে যে জয়েন্ট তার নাম গমফোসিস। বা থেকো মানে হলো সকেট বা গর্ত। তাহলে দাঁত আমাদের চোয়ালের সকেট বা গর্তের সাথে যুক্ত, তাই আমাদের দাঁত থেকোডন্ট ধরনের। বাবারা দেখা যায় আমাদের যে এই যে কট মানে আমাদের ছেদন আর অগ্রপেশন দাঁতে এরকম কাস্প আছে, পাহাড়ের চূড়ার মতো উঁচু উঁচু অংশ আছে। তাহলে আমাদের অগ্রপেশন এবং পেশন দাঁতে এরকম কাস্প আছে, কাস্প, পাহাড়ের চূড়ার মতো অংশ আছে। এই জন্য আমরা বলবো আমাদের দাঁত বুনোডন্ট ধরনের। বুনো মানে পাহাড়, হিল। তাহলে আমাদের দাঁতে পাহাড়ের চূড়ার মতো উঁচু উঁচু অংশ আছে, তবে সব দাঁতে নাই, এটা পেশন আর অগ্রপেশন দাঁতে আছে। এই জন্য আমরা আবার বলবো আমাদের দাঁত বুনোডন্ট ধরনের। বাবারা তোমরা যদি বুঝে থাকো আমাকে একটু জানাও। আর স্তন্যপায়ীদের তো অক্সিপিটাল কন্ডাইল 2টা বলছে, আমি রিপিট করি। হ্যাঁ বাবা রিপিট, শুন, ধীরে বলি। স্তন্যপায়ীদের করোটিক স্নায়ু 12 জোড়া, হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরা এন্ডোথার্মিক বা উষ্ণ রক্তের প্রাণী। এই 3টা বৈশিষ্ট্য অ্যাবিসদের ক্ষেত্রেও প্রযোজ্য। স্তন্যপায়ীদের ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি আছে, দেহে লোম আছে। নাকি পালক? পালক নয়, লোম আছে। তবে তিমিতে নাই, তিমি স্তন্যপায়ী কিন্তু নাই। আর স্তন্যপায়ীদের শ্বসন অঙ্গ ফুসফুস, এই জন্য এবার তিমিও কিন্তু মাথা বের করে বাতাস নেয়, নিয়ে আবার পানিতে ডুব দেয়, কারণ পানি থেকে তো অক্সিজেন নিতে পারবে না। তিমি কিন্তু স্তন্যপায়ী। মধ্যকর্ণে 3টা ক্ষুদ্র অস্থি আছে, যথাক্রমে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মিস। বক্ষ গহ্বর, উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যস্থদা আছে। হার্ট আছে অঙ্কীয় দিকে, রক্ত সংবহন তন্ত্রবদ্ধ প্রকৃতির, হিমোগ্লোবিন আরবিসি বা লোহিত রক্তকণিকার ভেতরে। স্তন্যপায়ীদের দাঁত 2 বার গজায়, সেই জন্য ডাইফিডন্ট ধরনের। বিভিন্ন ধরনের দাঁত আছে, তাই বলবো হেটারোডন্ট ধরনের। দাঁত সোয়ালের সকেট বা গর্তের সাথে যুক্ত, তাই বলবো থেকোডন্ট ধরনের। থেকো মানে সকেট। অগ্রপেশন আর পেশন দাঁতে কাস্প বা চূড়া আছে, কাস্প বা চূড়া আছে পাহাড়ের চূড়ার মতো, তাই বলবো দাঁত বুনোডন্ট ধরনের। আরেকবার বলি না, ঝরঝরা হোক দেখি।
স্তন্যপায়ীদের করোটিক স্নায়ু 12 জোড়া, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এন্ডোথার্মিক প্রাণী। হৃৎপিণ্ডের ডান দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বাম দিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আবর্তিত হয়। ডান দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বাম দিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আবর্তিত হয়। তা 2 ধরনের রক্ত 2 চক্রে আবর্তিত হয়, তাহলে দ্বিচক্র সংবহন। মাছ ছাড়া সবারই দ্বিচক্র সংবহন। এটা রক্তের চ্যাপ্টারে ডিটেলস পড়াবো। মধ্যকর্ণে 3টা ক্ষুদ্রাস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই 3টা হাড়ের মধ্য দিয়েই শব্দের কম্পন অন্তকর্ণে যায়। বক্ষ গহ্বর, উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম থাকে। হার্ট অঙ্কীয় দিকে, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। হিমোগ্লোবিন আছে আরবিসির মধ্যে। দাঁত 2 বার গজায় বলে বলবো মানুষের দাঁত বা স্তন্যপায়ীদের দাঁত ডাইফিডন্ট ধরনের। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে দেখে বলবো হেটারোডন্ট ধরনের। দাঁত চোয়ালের গর্তের সাথে আটকানো, সকেটের সাথে আটকানো, তাই থেকোডন্ট ধরনের। অগ্রপেশন এবং পেশন, প্রিমোলার এবং মোলার দাঁতে কাস্প মানে পাহাড়ের চূড়ার মতো অংশ আছে দেখে বলবো বুনোডন্ট ধরনের। বুনো মানেই পাহাড় বা হিল বা পর্বত। বুঝতে পেরেছো? হ্যাঁ, তিমিরেও 2 চক্র সংবহন, সকল স্তন্যপায়ীর 2 চক্র সংবহন। তিমি তো স্তন্যপায়ী রে বাবা। মাছ ছাড়া উভচর, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী সবারই ডাবল সার্কিট সার্কুলেশন, 2 চক্র সংবহন। তোমরা একটু আমাকে জানাও যে এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি এখন 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, মধ্যকর্ণে থাকা 3টা ক্ষুদ্রাস্থির নাম বলো। নাম লেখো। মধ্যকর্ণে থাকা 3টা ক্ষুদ্রাস্থির নাম। প্রশ্ন 2, আমাদের দাঁত স্তন্যপায়ীদের দাঁত চোয়ালের গর্তের সাথে যুক্ত বলে আমাদের দাঁত কোন ধরনের? তাহলে উত্তর দাও। মানে আমাদের মধ্যকর্ণে থাকা 3টা ক্ষুদ্রাস্থির নাম, ক্ষুদ্র ক্ষুদ্র অস্থির নাম। আর একটা উত্তর দাও হলো, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থির নাম আর আমাদের দাঁত চোয়ালের গর্তের সাথে যুক্ত বলে আমাদের দাঁত কোন ধরনের? হ্যাঁ, সবাই বুঝতে পারছো? অধিকাংশ জন, দেখি উত্তর করো। এবার পড়াবো কিন্তু ম্যামালিয়ার সাব ক্লাস পড়াবো। উত্তর চাই, উত্তর চাই। হ্যাঁ, দাঁত চোয়ালের গর্তের সাথে যুক্ত বলে কি? আর মধ্যকর্ণের 3টা ক্ষুদ্রাস্থি নাম রিদি ভালো করে লেখছো। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আর আমি শুধু একটা শুনতে চাইছি, দাঁত চোয়ালের গর্তের সাথে যুক্ত বলে কি বলবা? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। মধ্যকর্ণের 3টা ক্ষুদ্রাস্থি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আর দাঁত চোয়ালের গর্তের সাথে যুক্ত বলে কি? থেকোডন্ট ধরনের। ইয়েস। মিস লেখছো আবার, শর্টকাট। ওকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ফারহানা লেখছো মিস, MIS। দাঁত চোয়ালের গর্তের সাথে যুক্ত বলে থেকোডন্ট। ইয়েস। আমরা ক্লাসের লাস্ট পার্টে চলে এসেছি। সবাই সঠিক উত্তর দিচ্ছ, উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। ক্লাসের শেষের পার্ট, মনোযোগী হও দেখে। ক্লাসের উপরের ধাপ কি সুপার ক্লাস, নিচের ধাপ সাব ক্লাস। সাব মানে কি? নিচে। সাব মানে নিচে। আর একটু মনে রেখো তো, ক্ষুদ্র ক্ষুদ্র চ্যাপ্টা অস্থিগুলোকে অসিকল বলে। ক্ষুদ্র ক্ষুদ্র চ্যাপ্টা অস্থিকে অসিকল বলে। তাহলে আমাদের কানের ক্ষুদ্র অস্থিকে আমরা অসিকল বলতে পারি। তোমরা রুই মাছে পড়ছো ভেবেরিয়ান অসিকল। চ্যাপ্টা পাতলা ছোট অস্থিগুলোকে কিন্তু অসিকল বলে। তো আমাদের 3টা ক্ষুদ্রাস্থি, আমরা এগুলাকে অসিকলও বলতে পারবো। অসিকল। রুই মাছে পড়ছো তোমরা ভেবেরিয়ান অসিকল। ওকে, তাহলে ম্যামালিয়ার মধ্যে 3টা সাব ক্লাস আছে। 1, প্রোটোথেরিয়া। 2, মেটাথেরিয়া। 3, ইউথেরিয়া। তাহলে ম্যামালিয়ার মধ্যে 3টা সাব ক্লাস। প্রোটো মানে প্রথম বা আদি, থেরিয়া মানে স্তন্যপায়ী।
তাহলে প্রোটোথেরিয়া মানে আদি স্তন্যপায়ী, এরা ডিম পারে। এই এমসিকিউটা খুব 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 দেয়। প্রোটোথেরিয়া এরা আদি স্তন্যপায়ী, অনুন্নত, এরা ডিম পারে। যদি শ্রেণীর নাম দিয়ে বলে কারা ডিম পারে, কোন সাব ক্লাসের প্রাণীরা ডিম পারে, প্রোটোথেরিয়া। তো প্রাণীর নাম দিয়ে বেশি দেয়। তোমরা একটা প্রাণীর নাম জানো কিন্তু, প্লাটিপাস, হংসচঞ্চু, মানে ঠোঁট পা এগুলা হাঁসের মতো, চোয়াল চোয়াল হাঁসের মতো, এই জন্য বলে হংসচঞ্চু। কিন্তু এর দেহটা, এর বডিটা বিভারের মতো। বিভার কি? এক টাইপের ইন্দুর। তাহলে যদি বলে কোন সাব ক্লাসের প্রাণীরা ডিম পারে, আমরা বলবো প্রোটোথেরিয়া। আর এই সাব ক্লাসের কমন একটা উদাহরণ প্লাটিপাস, মানে হংসচঞ্চু, মানে আর চঞ্চু বা সোয়াল হাঁসের মতো, তো বডিটা বিভারের মতো। বিভার কি? এক টাইপের ইঁদুর। বাবারা, প্রোটোথেরিয়াদের জরায়ু নাই, এদের প্লাসেন্টা বা অমরা নাই, এই যে কানে পিনা নাই, এই যে পিনা নাই, স্তনে বৃন্ত নাই, স্তনে বোটা নাই বা নিপল নাই। তাহলে বলবো স্তন পান করে কিভাবে? স্ত্রী প্রাণী থেকে স্তন, মানে স্ত্রী প্রাণীর স্তন থেকে দুধ বের হয়ে ওদের লোম বেয়ে বেয়ে পড়ে যায়। তখন শিশুগুলো ওই লোম, ডিম ফুটে যে শিশুটা হবে, ডিম ফেটে যে শিশুটা হবে, ওরা ওই লোম চুষে চুষে দুধটা খায়। আবার প্রোটোথেরিয়া সাব ক্লাসের প্রাণীরা অনুন্নত, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে। আর এদেরই অবসারণী আছে বাবা, ওই যে মনোট্রিম মনোট্রিম পেঁচাল পাল্লা, এদের অবসারণী আছে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও। এই যে দেখো জরায়ু নাই, তাহলে যে ছিদ্র দিয়ে ডিম পারে ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ করে, তাহলে এদের অবসারণী আছে। এদের প্লাসেন্টা বা অমরা নাই, এই যে পিনা নাই কানে, স্তনে বোঁটা নাই বা নিপল নাই, তাহলে ডিম ফুটে যে শিশু প্রাণী হবে ও দুগ্ধ পান করবে কিভাবে? মায়ের স্তন থেকে দুধগুলো বের হয়ে ওই যে লোম বেয়ে বেয়ে পড়ে যায়, আর তখন ওই লোম চুষে চুষে এরা দুধ খায়। আর এদের অবসারণী আছে, একই ছিদ্র দিয়ে মল ত্যাগ, জনন কোষ ত্যাগ করে, এই জন্য এদের বলে মনোট্রিম। মনো মানে কি? এক, ট্রিম মানে কি? ছিদ্র। তাহলে একটা ছিদ্র দিয়ে মল ত্যাগ করে, জনন কোষ ত্যাগ করে, তাই প্রোটোথেরিয়াদের বলে মনোট্রিম প্রাণী। বুঝতে পারতিস? আমি স্লো বলি। প্রোটোথেরিয়া আদি স্তন্যপায়ী, এরা ডিম পারে, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে। এই শ্রেণীর একটা কমন উদাহরণ প্লাটিপাস, হংসচঞ্চু। চঞ্চুটা এদের হাঁসের মতো, কিন্তু বডিটা বিভারের মতো। বিভার হলো এক টাইপের ইঁদুর। প্রোটোথেরিয়াদের জরায়ু নাই, অমরা নাই, পিনা নাই, নিপল নাই। নাই 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 নেগেটিভ কথা একসাথে মনে রাখো। জরায়ু নাই, অমরা নাই, পিনা নাই, নিপল নাই। ডিম ফুটে যে অপরিণত বাচ্চা জন্ম নিবে, ও দুগ্ধ খাবে কিভাবে? দুগ্ধ পান করবে কিভাবে? তাহলে মায়ের স্তনে যেহেতু বোটা নাই, নিপল নাই, স্তন থেকে দুধ বের হয়ে গড়ে গড়ে লোম বা পশম দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়, আর তখনই লোম চুষে চুষে দুধ খায়। স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও এদের অবসারণী আছে। একই ছিদ্র দিয়ে জনন কোষ ত্যাগ, ওই ছিদ্র দিয়ে মল ত্যাগ, সেই জন্য এদের বলে মনোট্রিম প্রাণী। মেটা মানে পরে, বাবার একটু জানাও তো। থেরিয়া মানে স্তন্যপায়ী। তাহলে প্রোটোথেরিয়াদের পরে যে স্তন্যপায়ী তৈরি হচ্ছে তাদের সাবক্লাস মেটাথেরিয়া। মেটা মানে পরে, মেটা মানে আফটার। তাহলে প্রোটোথেরিয়াদের পরে যে স্তন্যপায়ী তৈরি হচ্ছে তাদের সাবক্লাস মেটাথেরিয়া। আমি মেটাথেরিয়া আলোচনা করব, তোমরা বলো এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? জি 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 লেখো তো দেখি সবাই, বলো এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? প্রোটোথেরিয়াতে যা যা বলছি
তাহলে প্রোটোথেরিয়ারা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে। উদাহরণ প্লাটিপাস বা হংসচঞ্চু, আরো দুই একটা উদাহরণ থাকলে দেখে নিবা। এর চঞ্চুটা হাঁসের মতো, বডি বিভারের মতো বা এক টাইপের ইঁদুরের মতো। নাই নাই নাই, কি কি নাই একসাথে পড়ো। জরায়ু নাই, অমরা নাই, কানে পিনা নাই, এদের নিপল নাই, এমনকি দাঁতও নাই। হ্যাঁ মনে রেখো, প্রোটোথেরিয়াদের দাঁতও নাই। নাই 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 গুলো একসাথে। জরায়ু নাই, অমরা নাই, স্তনে বোটা নাই, দাঁত নাই, কানে পিনা নাই। এদের অবসারণী ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে মলত্যাগ করে, ডিমও ত্যাগ করে, অর্থাৎ এরা মনোট্রিম প্রাণী। ইয়েস। মেটাথেরিয়া এরা একটু উন্নত। এরা সন্তান প্রসব করে, তবে আংশিক অপরিণত সন্তান। এরা সন্তান প্রসব করে, তবে আংশিক অপরিণত সন্তান। এবং সেই আংশিক অপরিণত সন্তান বয়ে নিয়ে বেড়ানোর জন্য, লালন পালন করার জন্য স্ত্রী প্রাণীতে বা মায়ের উদরে মার্সুপিয়াম থলি থাকে। মার্সুপিয়াম থলি, মার্সুপিয়াম মানেই ব্যাগ বা থলি। মার্সুপিয়াম মানেই ব্যাগ বা থলি। তার মধ্যে এরা শিশু প্রাণীটাকে বয়ে নিয়ে বেড়ায়। এই মার্সুপিয়াম থলি থাকার জন্য মেটাথেরিয়াদের বলে মার্সুপিয়াল প্রাণী। উদাহরণ নয়, বুঝতেই পারতেছ, কমন একটা উদাহরণ ক্যাঙ্গারু। কি গারু? ক্যাঙ্গারু। মার্সুপিয়াল প্রাণী। তাহলে মেটাথেরিয়া, মেটা মানে পরে, প্রোটোথেরিয়ার পরে এরা তৈরি হচ্ছে। এরা সন্তান প্রসব করে, তবে আংশিক অপরিণত। এই আংশিক অপরিণত সন্তানকে বয়ে নিয়ে বেড়ানোর জন্য মায়ের উদরে মার্সুপিয়াম থলি আছে। মার্সুপিয়াম মানেই ব্যাগ বা থলি। মার্সুপিয়াম থলি আছে দেখে মেটাথেরিয়াদের বলে মার্সুপিয়াল প্রাণী। এদের অমরা আছে, সরল গঠনের অমরা, প্লাসেন্টা। তবে মাজেদা ম্যাডাম কিন্তু বলছে অমরা নাই। আজমল স্যার বলছে সরল গঠনের অমরা আছে। মেটাথেরিয়াদের আজমল স্যার বলছে সরল গঠন বিশিষ্ট অমরা আছে। মাজেদা ম্যাডাম একটা পার্থক্যের মধ্যে বলছে অমরা নাই। তো আমরা আজমল স্যারেরটাই ধরলাম, অমরা আছে। এদের দাঁত থাকে, এদের জরায়ু থাকে, তাও আবার দুইটা জরায়ু, দুইটা ভেজাইনা বা জনি। দুইটা জনি আছে, দুইটা জরায়ু আছে। সুবিধা আছে তো, একই সাথে দুইটা জরায়ুর মধ্যে গর্ভধারণ হবে। তাহলে মেটাথেরিয়াদের দুইটা জরায়ু, দুইটা ভেজাইনা বা জনি। দুইটা জরায়ু থাকলে লাভ আছে না? দুইটা জরায়ুর মধ্যে এট এ টাইমে গর্ভধারণ হবে, ভালো। এদের নিপল আছে, স্তনে নিপল থাকে, পিনা থাকে। অর্থাৎ প্রোটোথেরিয়াতে যেগুলা বলছো নাই নাই নাই, মেটাথেরিয়াতে সেগুলা বলবা আছে আছে আছে। তাহলে প্রোটোথেরিয়াদের বলছো জরায়ু নাই, অমরা নাই, মেটাথেরিয়াতে বলবো আছে। প্রোটোথেরিয়াতে দাঁত নাই, মেটাথেরিয়াদের বলবো দাঁত আছে। প্রোটোথেরিয়াদের জরায়ু নাই, অমরা নাই, মেটাথেরিয়াদের আমরা বলবো আছে দুটো করে, দুটো জরায়ু, দুটো জনি। প্রোটোথেরিয়াদের বলবো দাঁত নাই, মেটাথেরিয়াদের আছে। প্রোটোথেরিয়াদের নিপল নাই, মেটাথেরিয়াদের আমরা কি বলবো? নিপল আছে, স্তনে বোটা আছে। বুঝতে পারতিস বাবা? তাহলে প্রোটোথেরিয়ার অপোজিট বলো, আমি স্লো বলি। দেখো, প্রোটোথেরিয়াদের জরায়ু নাই, অমরা বা প্লাসেন্টা নাই, কানে পিনা নাই, স্তনে নিপল বা বোটা নাই, দাঁত নাই। মেটাথেরিয়াদের বলবো দাঁত আছে, অমরা আছে, নিপল আছে, কানে পিনা আছে, এমনকি জরায়ু দুডে আছে, দুডে ডাবল, জনিও দুইটা আছে। দুইটা জরায়ুর মধ্যে এট এ টাইমে গর্ভধারণ করতে পারবে, দুইটা সন্তান একসাথে হবে। আর ইউ মানে কি? প্রকৃত। তাহলে প্রকৃত স্তন্যপায়ী আমরা ইউথেরিয়া সাবক্লাসের। প্রকৃত জরায়ু আছে, অমরা আছে, পরিণত সন্তান প্রসব করে, ইউথেরিয়া সাবক্লাসের প্রাণী। মানুষ
গরু ছাগল এগুলা সব ইউথেরিয়া সাবক্লাসের। স্লো বলি। প্রোটোথেরিয়াদের বলে মনোট্রিম প্রাণী, কারণ একটা ছিদ্র দিয়ে জনন কোষ ত্যাগ ডিম ত্যাগ করে, তার মানে এদের অবসারণী ছিদ্র আছে। এরা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে, উদাহরণ প্লাটিপাস বা হংসচঞ্চু। তবে ডিম ফুটে যে সন্তানটা বের হয় ও কিন্তু মাতৃদুগ্ধ পান করে। প্রোটোথেরিয়াদের জরায়ু, অমরা, পিনা, নিপল, দাঁত নাই। মেটাথেরিয়া প্রোটোথেরিয়ার পরে তৈরি হচ্ছে, এরা আরেকটু উন্নত। দাঁত আছে, নিপল আছে স্তনে, পিনা আছে, জনি দুডে, জরায়ু দুডে। মাজেরা ম্যাডাম বলছে মেটাথেরিয়াদের অমরা নাই, কিন্তু আজমল স্যার বলছে আছে, তবে সেটা সরল গঠন বিশিষ্ট। আর ইউথেরিয়া প্রকৃত স্তন্যপায়ী, আমরাই প্রকৃত স্তন্যপায়ী, পরিণত সন্তান প্রসব করে। সুগঠিত জটিল অমরা আছে, জরায়ু আছে। পুরুষের অন্ডথলি মানে শুক্রাশয়, পুরুষের শুক্রাশয় থলির মধ্যে আছে, অন্ডথলির মধ্যে বা স্ক্রুটামের মধ্যে। অন্ডথলিকে কি বলে? স্ক্রুটাম। স্ক্রুটাম। ইউথেরিয়াদের এরা পরিণত সন্তান প্রসব করে। একটা জরায়ু আছে, জরায়ু আবার দুটো লয়, জরায়ু একটা আছে, জনি একটা আছে, শুক্রাশয় স্ক্রুটাম বা অন্ডথলির মধ্যে আছে। বুঝতে পারছো বাবা? সবাই আমাকে গিভ মি অ্যান্সার। আর মনে রেখো, এই প্লাটিপাসকে সরীসৃপ আর স্তন্যপায়ীর সংযোগকারী প্রাণী বলে। প্লাটিপাসকে সরীসৃপ আর স্তন্যপায়ীর সংযোগকারী প্রাণী বলে। প্লাটিপাসকে সরীসৃপ আর স্তন্যপায়ীর সংযোগকারী প্রাণী বলে। আর্কিওপটেরিক্সদের বলে পাখি আর সরীসৃপের সংযোগকারী, প্লাটিপাসকে বলে সরীসৃপ আর স্তন্যপায়ীর সংযোগকারী প্রাণী। তোমরা বলো তো এ পর্যন্ত বুঝতে পারছো? জনি দুইটা, হ্যাঁ জনিউ দুইটা, জরায়ু দুইটা মেটাথেরিয়াদের। মেটাথেরিয়াদের জনিউ দুইটা, জরায়ু দুইটা। ইউথেরিয়াদের একটা। ইউথেরিয়াদের জনি একটা, জরায়ু একটা। মেটাথেরিয়াদের জনিউ দুইটা, জরায়ু দুইটা। আর মেটাথেরিয়া সাবক্লাসের প্রাণীদের মার্সুপিয়াল প্রাণী বলে, কারণ উদরে মার্সুপিয়াম থলি আছে। উদাহরণ ক্যাঙ্গারু, বই থেকে উদাহরণ দেখে নিও। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লাসটা শেয়ার করে দিও, বেশি বেশি মেনশন করে দিও। মেনশন করার পর স্ক্রিনশট পাঠিয়ে দিও। আর 10টা 15-তে পরীক্ষা শুরু হবে, লিঙ্ক দেওয়া হবে, সবাই পরীক্ষা দিও। আগামীকাল নিউ চ্যাপ্টার রক্ত ও সঞ্চালন, সবাইকে দাওয়াত দিয়ে দিও ক্লাসের, সবাই ক্লাস করুক। আর আমাদের তো অনলাইন পেইড ব্যাচে ভর্তি চলতেছে, 7,000 টাকা কোর্স ফি, 2,000 টাকা সারে ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। আলহামদুলিল্লাহ অনেকগুলো ভর্তি হয়ে উঠছে ইনশাল্লাহ। 100+ ভর্তি হচ্ছে, আরো হবে ইনশাল্লাহ। তোমরা যারা ভর্তি হবে ভর্তি হয়ে নিও দ্রুত, পরে কিন্তু আর ছাড় থাকবে না, আগামী মাস থেকে ছাড় থাকবে না। ওকে ওকে ওকে, কেমন বুঝতে পেরেছো ক্লাস বলো? ক্লাসের কোয়ালিটি কেঙ্কা? গুড, বেটার, বেস্ট? সত্যিটা না কয়ে তো, তোমরা বললে ওই অনুসারে আমি লেকচার দেবো। যদি বলো ভালো হয়নি, তাহলে আমি পরের দিন আরো ভালো করে পড়ানোর চেষ্টা করব। জানাও তো ক্লাস কেমন হয়েছে। ও আর ওইটা, ওই যে মার্চের 14 তারিখে যে আমাদের যে MBS MCQ ব্যাটাল আছে সারা বাংলাদেশে, প্রথম পুরস্কার আইপ্যাড। রেজিস্ট্রেশন করে না থাকলে রেজিস্ট্রেশন করে নিও দ্রুত, ফ্রি রেজিস্ট্রেশন, টাকা লাগবে না। এরে বাপরে, এরা আমাকে খুশি করার জন্য বেস্ট লেগিচ্ছে সগলিবারে। ফাইন ফাইন, খুশি হলাম। ওকে, আগামী দিন দেখা হবে। সবাইকে বলে দিয়ে নতুন চ্যাপ্টার শুরু হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।